दक्षिणं मुखं तेन मां पाहि नित्यं तेन मां पाहि नित्यं तेन मां पाहि नित्यम् ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम। ঠাকুর মা স্বামীজি এবং ভগ্নী নিবেদিতাকে স্মরণ করে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান শুরু হচ্ছে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন যাদের তোমরা আজকে দেখতে পাচ্ছ, তোমরা ভাবতেই পারছো না যে তারা সব কিরকম মাপের সব মানুষ। আমাদের মধ্যে আছেন প্রফেসর সিদ্ধার্থ সেন, তিনি ডাবলিন ট্রিনিটি কলেজের এমবিবিএস প্রফেসর। আমাদের মধ্যে আছেন প্রফেসর দীপক ঘোষ, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস প্রফেসর ফিজিক্সের। আমাদের মধ্যে আছেন অধ্যাপক অশোকনাথ বসু, উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘকাল ভাইস চ্যান্সেলর ছিলেন এবং তোমরা আরো যখন বড় হবে, আরো লেখাপড়া জগতে যাবে, তখন তোমরা সব বুঝতে পারবে আজকে তোমরা সব কত বড় বড় মাপের মানুষদেরকে কাছে পাচ্ছ। আমরা সবার আগে আমাদের পরম পূজনীয়া জ্ঞানদা প্রাণা মাতাজিকে অনুরোধ করবো ওনাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য। আমরা এবারে আমাদের পরম পূজনীয়া অশেষ প্রাণা মাতাজিকে অনুরোধ করব আমাদের নিবেদিতা ইনস্টিটিউট অফ হিউম্যান অ্যাডভান্সমেন্ট এন্ড রিসার্চ এই ব্যাপারটা নিয়ে তোমাদের কাছে একটুখানি আজ আমার পরম সৌভাগ্য যাদের আমরা পেয়েছি। এখন পরম পূজনীয় জ্ঞানদা প্রাণা মাতাজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। তারপরে আমাদের একজনই মাতাজি আছে, তাকেও আমার নমস্কার। আজ আমাদের সব ছেলেরা আছেন, এখানে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা মানে আনন্দ হচ্ছে আমাদের এখানে ওদেরকে পেতে, এবং সত্যিই দুর্লভ সেটা যে তোমাদের কাছে আমি ভাগ করে নিতে পারছি, এ মায়ের বড় কৃপা। তা আমি আজকে শুধু এটা এই যে এ করছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা হেরিটেজ মিউজিয়াম অ্যান্ড নলেজ সেন্টার, তারই যে নলেজ সেন্টারের আন্ডারে হচ্ছে নিহারটাকে নিবেদিতা ইনস্টিটিউট অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ওটা কিন্তু এখনো ডেভেলপ হচ্ছে। আর ওর যে তাকে আমরা যে পেয়েছি এখানে নিখিল প্রাণা মাতাজি আছেন, উনি হেরিটেজ মিউজিয়াম অফ নলেজ সেন্টারের সেক্রেটারি, উনিও আসতে পেরেছেন এই তোমাদের সঙ্গে আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য। তারপরে এইখানে আমরা যেটা বলছি, আমি ছোট্ট এক লাইনে বলি যে নিবেদিতা যখন কিসের জন্য এসেছিলেন, মোটামুটি নিবেদিতা স্কুলের মেয়েদের বলতে হবে না, আমাদের মেয়েরাও মোটামুটি জানে যে মেয়েদের তখন পড়াশোনার কি অবস্থা ছিল। স্বামীজি ওকে ধার করে নিয়ে এসছেন মেয়েদের উন্নতির জন্য। সেই উনি চিন্তা করলেন, উনি যখন আমি অনেকটা গ্যাপ দিয়ে চলে যাচ্ছি, একদম স্বামীজির সঙ্গে প্রথম দেখা হয়েছিল নভেম্বর 1995, তাই না? 95 আমি চলে আসছি 1895-এ, আর 18 একেবারে আমরা চলে আসছি 1902-তে। সেখানে চলে আসছি লাস্ট দিন স্বামীজি নিবেদিতার কাছে এসেছিল, সেটা হচ্ছে গিয়ে 28শে জুন 1902। ওর বাড়ি তোমরা অনেকেই দেখেছো, নিবেদিতার বাড়ি, আর 17 নম্বর 16 নম্বর এখন মিউজিয়াম, 17 নম্বরে হচ্ছে উনি সবচেয়ে বেশি ছিলেন নিবেদিতা। জিজ্ঞেস করলেন লাস্ট কথা, তোমার ফিউচার প্রজেক্ট কি?
তখন স্বামীজিকে তখন নিবেদিতা বললেন ইউনিভার্সিটি সেটেলমেন্ট রাদার দ্যান স্কুল। আর স্বামীজি বললেন রাইট। এটা কিসের থেকে বললো? তোমরা ইউনিভার্সিটি শুনেছো, ইউনিভার্সিটি সেটেলমেন্ট কেউ শুনেছ? হাত তোলা দেখে কেউ শুনেছ কি? কেউ শুনে। তাহলে এই যে ইউনিভার্সিটি সেটেলমেন্টটা কি, এটা একটা বিশাল ব্যাপার। এটা তোমাদের পরবর্তীকালে জানতে পারবে, আজকে সময় নেব না, আজকে আমরা মুখিয়ে আছি ভালো কিছু শোনার জন্য। তাই জন্য আমরা বলছি যে এই ওটা সমাজের প্রত্যেকটা স্তরে, একেবারে শিশু থেকে রিসার্চ করা থেকে বৃদ্ধ পর্যন্ত, যে সকল বৃদ্ধ বৃদ্ধা যারা আছে সকলের যাতে সেবা করে এবং সকলে যাতে ওর থেকে কিছু লাভবান হয় এবং ওরাও তার পরিবর্তে কিছু করতে পারে, কিছু দিতে পারে। নিতে পারি সবাই, দিতে পারি বছর। তোমরা কিন্তু সেটা মাথায় রাখবে। আর এটা বলছি সেই রকম একটা সব স্তরে সেটা থেকে উনি চিন্তা করেছিলেন। আর তার জন্য আমরা কি করছি, ওই যে নিবেদিতা স্কুলটা করবেন বলেছিলেন, আর এখন উনি 17 নম্বরের পাশে আমরা একটা জায়গা পেয়েছি নিবেদিতা স্কুল। যারা করছো তারা দেখতে পাচ্ছ যাতায়াতের পথে একটা বাড়ি হচ্ছে, ওখানে ছোট্ট করে এই সেটেলমেন্টের একটা ছোট্ট করে কাজটা শুরু করার চেষ্টা করছি। তা সেইখান থেকে তাদের মানে ওখান থেকে ওনাদের আহ্বান করা হয়েছে যাতে ওনারা এসে আমাদের কিছু একটু সমৃদ্ধ করেন। আর আমরা যতটা পাঠে বুঝি সেই পর্যন্ত এই বলে আমি ধন্যবাদ জানাবো। মানে আমাদের অনেক শ্রদ্ধা সহকারে নমস্কার জানাই। আর উনি এসেছেন অনেক দূর থেকে, কোথায় জানো, ট্রিনিটি কলেজ অফ ডাবলিন, সেইখানকার থেকে উনি ওখানে উদ্ভাবনা করেছেন। ওখানেও এখনো ওনার যুক্ত। আর সেটা হচ্ছে নিবেদিতা দেশ আয়ারল্যান্ড থেকে উনি এসেছেন। কিন্তু সকলকে আমার আবার আরেকটা মাতাজি মনে করিয়ে দিলেন, উনি হচ্ছেন দীনেশ চন্দ্র সেনের নাতি। দীনেশ চন্দ্র সেনের সঙ্গে নিবেদিতার অনেক ইন্টারাকশন আছে, প্রচুর আছে সেখানে। তারপরে দীনেশ চন্দ্র সেনের একটা বই উনি এডিট করে দিয়েছিলেন, সবকিছু নিয়ে পরে গিয়ে পড়বে কত মজার ঘটনা যে আছে ওনার সঙ্গে, মানে তুলনা নেই। সেই তার নাতি অবশ্যই এটা একটা বিশেষ গৌরবের বিষয় বলে আমার সশ্রদ্ধ নমস্কার। আর যারা তোমরা সবাই এসে সবাইকে আমার স্বাগত শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আমরা ভীষণ খুশি হয়েছি যে সবাই আসতে পেরেছে, বিশেষ করে নিবেদিতা স্কুলের মেয়েরা কত কষ্ট করে এসছে। ঠিক আছে, আমরা এখন অধ্যাপক দীপক ঘোষকে প্রথমে অনুরোধ করি। আচ্ছা, আমরা প্রথমে অধ্যাপক অশোকনাথ বসুকে অনুরোধ করব। আমাদের সকলের জন্য আজকের টপিক হচ্ছে আমাদের কন্টেম্পোরারি ইস্যুস ইন পপুলার সায়েন্স। ওনারা, আমরা চাইবো যে ওনার মধ্যে কিছু কথা শুনতে। তাই নমস্কার। আমি প্রথমে উদ্যোক্তাদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই ধরনের একটা আলোচনা সভা, যেখানে ছাত্রীরা আছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আছেন, উপস্থিত হয়েছেন। এবং এখন একটা বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে চাইছেন, সেটা হচ্ছে কন্টেম্পোরারি ইস্যুস ইন পপুলার সায়েন্স। এখন কন্টেম্পোরারি ইস্যু, পপুলার সায়েন্স একটা বিরাট বিষয়। এবং যখনই আমরা বলবো কন্টেম্পোরারি ইস্যু, তখনই হচ্ছে শুধুমাত্র এটা কলকাতায়, পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে আর সীমাবদ্ধ থাকবে না। এটা কিন্তু সারা পৃথিবীর ইস্যু হয়ে যাবে। আজকে পৃথিবী খুব ইন্টারকানেক্টেড। যে ঘটনা কোন একটা জায়গায় পৃথিবীর একটা দেশে ডাবলিনে ঘটছে, সেটা এই মুহূর্তে কলকাতায় আমরা জানতে পারছি।
আগে কোনো একটা ঘটনা, এই সেঞ্চুরির প্রথম দিকে কোনো একটা বিষয় ইউরোপে বা আমেরিকায় আবিষ্কার হলে সেটা ভারতবর্ষে আসতে কয়েক বছর সময় লাগত। আর এখন এই সময়টা প্রায় এলিমিনেটেড হয়ে গেছে। এটা এক ধরনের সমস্যা তৈরি করছে। সে সমস্যাটা প্রাথমিকভাবে এটা, এবং শুধু কন্টেম্পোরারি সায়েন্সে নয়, সমস্ত শিক্ষার ব্যাপারে। যেমন একটা উদাহরণ দেব, আমরা ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদের যেসব জিনিস শেখাচ্ছি, সে খুব অ্যাডভান্স টেকনোলজির যেসব বিষয়, যখন তারা ইউনিভার্সিটিতে ঢুকছে এবং ইউনিভার্সিটি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন তাদের যা শেখানো হয়েছে তার একটা অংশ কিন্তু অবসলিট হয়ে যাচ্ছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে আমরা যা পড়ালাম, আপনার ইকোনমিক্সও তাই হয়ে যাচ্ছে প্রায়। এখন এবছর ইকোনমিক্সে যিনি নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি কিন্তু ইকোনমিক্সের লোকই নন, সাইকোলজির লোক। তা এই যে আদান প্রদান এবং অবসোলেসেন্স তৈরি হচ্ছে, এই দুটো পপুলার সায়েন্সকেও এফেক্ট করছে। এবং এর থেকে বেরোনোর উপায় কি? সারা পৃথিবীতেই এ নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, শুধু আমাদের দেশে নয়। এবং আমরা যখন ছাত্র ছিলাম, আমার মনে হচ্ছে উনি আমার আগের বছরে প্রেসিডেন্সি কলেজ থেকে পাঠ করেছেন, আমি তার পরের বছর। সেই সময় সমস্যাগুলো যা ছিল আর আজকের সমস্যা একদম আলাদা হয়ে গেছে। অর্থাৎ তখন আমরা পাস করে বেরিয়ে গবেষণা করব, চাকরি করব, এইসব ভাবনা চিন্তা ছিল। এখন পড়াশুনো শেষ করে করবো এটা, অর্থাৎ ইউনিভার্সিটি, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশুনো শেষ করে চাকরি বাকরি করবো, এরকম একটা ধারণা। তোমাদেরকে যে যখন পড়িয়েছি তখনও প্রায় এরকম একটা ধারণা তোমাদের মনে ছিল, আমার মনে হয়, তাই না? এখন কিন্তু এটা একদম ভাবলে চলবে। অর্থাৎ পড়াশুনো শেষ করা বলে কোনো জিনিস হবে না। অর্থাৎ এই এখনকার ভাষায় কে বলে লাইফ লং এডুকেশন। আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা খুব মজা করে ছাত্রছাত্রীদের বলছি। আমি এক ভদ্রলোকের কথা বলি, তার নাম হচ্ছে প্রফেসর বুডেনাফ। প্রফেসর বুডেনাফের নাম আপনারা এখানে কেউ জানেন না, ফিজিসিস্টরা জানতে পারেন হয়তো, আমিও জানতাম না। হঠাৎ প্রফেসর বুডেনাফকে টেক্সাস ইউনিভার্সিটিতে কাজ করে, 2019 সালে তাকে ধরে একটা নোবেল প্রাইজ দিতে হবে। এখন তিনি নোবেল প্রাইজ পেলেন, নোবেল প্রাইজ তো আরো অনেকেই পেয়েছেন। তিনি যে বয়সে নোবেল প্রাইজ পেলেন, তার বয়সটা তখন মাত্র 98 বছর, 98 ইয়ার্স। তার থেকে সিনিয়র কেউ নোবেল প্রাইজ পেয়েছেন বলে আজ পর্যন্ত জানা যায়নি। হ্যাঁ, এবং তার কথাটা এই কারণে উল্লেখ করছি, কিন্তু তিনি যে কাজ করেছিলেন সে কাজ কিন্তু তোমরা সবাই জানো, এবং পৃথিবীর অর্ধেক লোক এখন জানে। এবং বেশিরভাগ তোমাদের পকেটের মধ্যে যে স্মার্টফোনটা আছে, তার যে ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, প্রফেসর বুডেনাফ 1980 প্রথম বার করেন, এবং যে 3 জন নোবেল প্রাইজ পান একসাথে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই বয়সে এখনো ল্যাবরেটরিতে যান, এই যখন 98, তা তিনি বলেছিলেন যে এখন পড়াশোনা, কন্টেম্পোরারি পড়াশোনাটা হচ্ছে ফ্রম womb to tomb। এটাই আমি তোমাদের কাছে তুলে ধরতে চাচ্ছি যে কন্টেম্পোরারি পপুলার সায়েন্সেও
এই প্রবলেমটা যে যারা আমরা এই পপুলার সায়েন্স নিয়ে কাজ করছি, পপুলার সায়েন্সকে পপুলারাইজ করে তাদেরও কিন্তু শিখতে হবে যে কেমন করে মানুষের কাছে পপুলার সায়েন্সকে নিয়ে যাওয়া যায়। এবং এই ব্যাপারে আমার একটা কথা অনেক ছেলেবেলায় পড়েছি, মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে, একটু এদিক ওদিক ভুল হয়ে যেতে পারি কিছু, তার জন্য মনে করে না। সেটা হচ্ছে যে দুটো জিনিস, একটা বিবেকানন্দ বলছেন, সেটা হচ্ছে যে সায়েন্সকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে, এবং সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে গেলে তারা যে ভাষায় বোঝেন সেই ভাষায় নিয়ে যেতে হবে। এবং আমার ঠিক সময়টা মনে নেই, তবে এই 1894-95 সালে কাছাকাছি হবে, শিষ্যকেও নিয়ে চিঠি লিখছেন যে কয়েকটা জিনিস জোগাড় করে, গ্লোব, কিছু রাসায়নিক দ্রব্য, কিছু চার্ট এবং একটা ছোটখাটো কুড়ে ঘর বানানোর চেষ্টা করে, সেখানে এইগুলোকে রাখো, এবং শহরের দরিদ্রতম মানুষ যেখানে আছেন সেখানে যাও, গিয়ে প্রথমে ধর্মের কথা বলো, তারপরে কিন্তু এগুলো দেখাও, এবং বিজ্ঞানের যে সাধারণ জিনিসগুলো সাধারণ মানুষের মতো করে চিঠিটা এই এরকম ভাবে শশী মহারাজকে দেখাও। আমরা কিন্তু এখনো এই জিনিসটা করে উঠতে পারিনি পপুলার সায়েন্সে। পপুলার সায়েন্স নিয়ে যদি আমরা ভাবি, তাহলে পপুলার সায়েন্সকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার কথা এদিকে ভাবতে হবে। আর একটা দিক, সেটা হচ্ছে স্ত্রী শিক্ষা। স্ত্রী শিক্ষাকে যদি আমরা মানে যেভাবে আমরা এখন দেখছি, তার থেকেও আরো দৃঢ়ভাবে দেখার প্রয়োজন আছে, আরো গভীরভাবে দেখার প্রয়োজন আছে। আজকের কাগজে একটা খবর আছে, আমি প্রফেসর ইকোনমিক্সকে উল্লেখ করছি, লক্ষ্য করবেন। সেটা হচ্ছে যে পার্টিসিপেশন অফ উইমেন ইন ওয়ার্কফোর্স ভারতবর্ষে ভীষণ কম, এটা ক্রমশ বাড়ছে, কিন্তু গত 10 বছরে এটা গ্রামের দিকে যতটা বেড়েছে শহরের দিকে ততটা বাড়েনি। গ্রামের দিকে বেড়েছে প্রায় 40% গত 8 বছরে, আর শহরের দিকে বেড়েছে এটা অ্যাবাউট 5%। এই দিক জিনিসগুলো বিশেষভাবে আমাদের দেখা উচিত, ভাবনা চিন্তা করা উচিত। এবং আমি জরিপটাকে বলবো, এই নিয়ে কিন্তু একটা ছোটখাটো রিসার্চ পয়েন্ট করা উচিত, যে মেয়েদের এই যে ডিফারেন্স কেন হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করো, এবং বুঝে পপুলার সায়েন্সের সাথে সাথে শিক্ষাকে নিয়ে যেতে হবে। পপুলার সায়েন্স তো শিক্ষা বাদ দিয়ে হবে না, সুতরাং শিক্ষা এবং পপুলার সায়েন্স এই দুটোকেই একসাথে নিয়ে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমি সেই উদ্যোগকে মানে বিশেষভাবে সমর্থন শুধু জানাচ্ছি না, আমি মনে করছি এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় আমাদের দেশের জন্য এই মুহূর্তে, এবং আপনাদের এই উদ্যোগ মানে সফল লাভ করুক, এই কটি কথা বলে আপনাদের সবাইকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে আমি শেষ করছি। নমস্কার। অনুরোধ করছি, ওনার স্যার আপনি ওখানে বসে দেখতে পারেন। সবাইকে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমার বলা শুরু। আমি এখানে এর আগেও যেগুলো এসেছি, অশেষ প্রাণাদি আমাদের কাছে যারা করে সুদীপ্তভাবে করে দিতেন, আমরা ওর ক্লাস নিই। ওই আমাকে এর আগেও অনেকবার এখানে আসার সুযোগ করে দিয়েছে, ছাত্রছাত্রীদের আমি বলেছি। তারপর আস্তে আস্তে বয়স বাড়ার জন্য
মাঝে কিছুটা দিন আসা হয়নি। দর্শকবাবু যেটা বললেন, প্রথম যে কর্মকাণ্ড ওরা করছে সেটা বিস্ময়কর। আমি কলকাতা শহরের বাইরেও বহু জায়গায় ঘুরতে যাই, কিন্তু ওদের মতো কর্মকাণ্ড সেই অর্থে একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট নয়। তা হলো ভাবনা, চিন্তা এবং অ্যাক্টিভিটি আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করে। আমি অশোকবাবুর কথার সূত্রেই বলি, এই এক সপ্তাহ আগে স্টেটসম্যান কাগজে বেরিয়েছিল ভারতবর্ষের মধ্যে কলকাতায় সায়েন্টিফিক রিসার্চ সবচেয়ে বেশি হয়। তারপরের দিনই আনন্দবাজারে একটা আর্টিকেল উঠেছে যে পশ্চিমবঙ্গে যারা 11-12 পাস করে তাদের মধ্যে খুব নগণ্য সংখ্যক বিজ্ঞান পড়ে, এখন ধরে 20,000 দেয়। এই দুটো জিনিস পরস্পর বিরোধী এখানে অবস্থান। কলকাতায় যাদবপুর, কলকাতা প্রেসিডেন্সি, রবীন্দ্র ভারতী এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ দি আর্টিফিশিয়াল সায়েন্স, বোস ইনস্টিটিউট, এসএম বোস ইনস্টিটিউট, বিএসসি, শাহ ইনস্টিটিউট, আইএসআই, এতগুলো ইনস্টিটিউট, মানে ট্যালেন্ট ডেন্সিটি যদি বলি, হায়েস্ট ট্যালেন্ট ডেন্সিটি, কিন্তু ছেলেমেয়েরা বিজ্ঞান পড়ছে না। বেশিরভাগ কলেজে ফিজিক্স ফাঁকা, কেমিস্ট্রি ফাঁকা, অঙ্ক ফাঁকা। এটি সাংঘাতিক ব্যাপার। এটি কিন্তু মাথায় রাখতে হবে। আমার মনে হয় এর কারণ আমরা যারা মাস্টারমশাইরা, আমরা যথেষ্টভাবে ছেলে মেয়েদের তার জায়গায় পৌঁছে, তার মনের জায়গায় পৌঁছে, তার জ্ঞানের যেখানে আছে সেখানে পৌঁছে বিজ্ঞান করতে পারি না। আমার 80 বছর বয়স হয়েছে, এটা আমি ফিল করি। আমরা বেশিরভাগ মাস্টারমশাই বিজ্ঞানকে এত ভালো করে পড়ায় যার জন্য সবার ভীষণ ভয় করে। এত ভালো করে না পড়িয়ে সহজ সরল একটুখানি কট্টর কম করলাম, তাহলেই ভয়টা কম। এই ভয়ের ভিত্তি আছে বলেই বিজ্ঞান পড়ে। এটা বলতে কোনো লজ্জা নেই। অনেক ছাত্রছাত্রীকে আমি বলতে শুনেছি, ফিজিক্স হয়ে বাবা তার কাছে তখন। এবং আমার এক ছাত্র আমেরিকায় আছে বহুদিন, ও কোনো একটা ইউনিভার্সিটি রিসার্চ করে। ও বললো একদিন আমি দেখি দোতলায় ফিজিক্সে পড়ে অনেক ছাত্রছাত্রী ঢুকছে এবং একজন ছাত্রীও ঢুকছে বাঙালি। আমি বললাম এটা তো আশ্চর্যজনক ঘটনা, এত কঠিন জিনিস করতে। আমি আর পারলাম না, ওকে দিকে জিজ্ঞেস করলাম যে তুমি ফিজিক্স করবে? বলে না না, কি সাংঘাতিক কাটবে, আজকে এখানে অন্য জিনিস পড়ানো হয়, সেই জন্য যাচ্ছে। এটা কিন্তু বাস্তব কথা, এটা আমাদের স্বীকার করতে হবে। তার জন্য অশোকবাবুর সাজেশনটা আমরা বহুদিন আলোচনা করি যে পপুলার ইন দি প্রপার স্পিরিট, নন টেকনিক্যাল। আইনস্টাইন বলতেন যে আমি যদি সাবজেক্টটা বুঝি আমার আন্টিকেও ভালো করে বোঝাতে পারবে, সেইভাবে সাবজেক্ট পড়াতে হবে। এটা খুব দরকার। এবং আমাকে যে আজকে বলতে সুযোগ দিচ্ছে সুযোগটা, তার জন্য আমারই আনন্দ। আমি চেষ্টা করবো ছেলেমেয়েদের সহজ সরল করে আজকের দিনে সারা পৃথিবী কি ভাবছে একটু বলতে। সময় খুব অল্প, কিন্তু এটা আমাদের কাছে একটা প্রাপ্য, আমার প্রাপ্য হয় যে আমি জানছি অনেক কিছু, আমি বাচ্চা বাচ্চা ছেলেকে বলছি না। এবং এটাও আমরা বলি ক্লাসে, এখন বলবি না, বড় হলি। এই জিনিসটা একদম এখনই বলে যাবে, বড় হলে আর কি। যাই হোক, অনেক কথা বললাম। আমি আজকে আমার বিষয়বস্তু সুইচটা আমি কি 8 ঘন্টা পাবো? 8 ঘন্টা পেলে 3 ভাগে ভাগ করবো, 10 মিনিট 10 মিনিট। প্রথম 10 মিনিট যে কন্টেম্পোরারি সায়েন্স হলে তার আগে যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা জানি, সেটাও একটু জানতে হবে। সেটা 10 মিনিট বলবো। 10 মিনিট বলবো আজকের দিনে সত্যি কি হয়, আর 10 মিনিট বলবো আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ সেন্টার করলাম
বড় ফার্স্ট সেমিস্টার ছিলেন, ওর উৎসাহী হয়েছে স্যার সিবি রহমান সেন্টার ফর ফিজিক্স অ্যান্ড মিউজিক। তাতে লোকজন ভাবলো এই আবার কি, কিন্তু গত 15 বছরে নামটা একটু পাল্টাচ্ছি, ফিজিক্স মিউজিকের মান আমরা একদম হার্ড সায়েন্স যা বলে হার্ড সায়েন্স করি। নিউরো সায়েন্টিস্টরা যেভাবে ইজি অ্যানালিসিস করে আমরা সেইভাবে করি, ডাক্তারবাবুদের মতো করি না। করে আমরা অনেক কাজকর্ম করেছি এবং এই ধরনের কাজ একমাত্র বিদেশে, আমেরিকায়, ইউরোপে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ওদের একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ এম্পিরিক্যাল এস্থেটিক্স, সেইখানে সেই কাজগুলো আমরা করি একটুখানি ভালো লাগে। আমরা সবাই তো আমাদের মাথা বোঝার জন্য নিউরো সায়েন্টিস্টরা যেসব যন্ত্র ব্যবহার করেন প্রাইমারিলি একটা বলে এফএমআরআই, এমআরআই বলে তোমরা নাম শুনেছ, আরেকটা ইজি। আমরা ইজি দিয়ে কাজ করি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে নিউরো সায়েন্টিস্টরা প্রচুর 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 জিনিস খবর সাংঘাতিক বার করছে, একটু বলবো। তাহলেও বেশিরভাগ খবর এখনো জানি। আমার টপিকটা শুনলে একটু লোকের আশ্চর্য হবে, থিঙ্কিং অ্যাবাউট থিংস। আমাদের দুটো জগৎ আছে, একটা বস্তুর জগৎ, একটা মনের জগৎ। বস্তুর জগতে গত 300 বছরে যা যা বার করেছেন বিজ্ঞানীরা, তাদের মনোজগৎ কি? আমরা মনোজগৎকে হার্ড সায়েন্স করা কঠিন বলে বেশিরভাগ বিজ্ঞানী এড়িয়ে গেছে। তাহলে আমার আর পিএইচডিও হবে না, চাকরিও হবে না, এমএনটেস হবে না। কাজে আমরা যা সবাই করে তাই করে। কিন্তু 1990 সাল থেকে দুনিয়াটা পার হয়ে, 1990-তে আমেরিকায় ছিল ডিকেড অফ মাইন্ড। কেন? তখন এই যন্ত্রগুলো খুব ভালোভাবে আবিষ্কার হয়। একটা ইজি অত্যন্ত হাই রেজলিউশনে, আরেকটা এফএমআরআই ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইউনিট, একটু বলবো পরে। এইটা হবার পরে লোকে বলতে শিখলো যে আমি আমার ক্ষমতাটাই বুঝি না, আমি বস্তু জগতের যে এত সূত্র এত কিছু বার করলাম, কি করে বার করলাম? আমার মন থেকে বার করলাম। তো মনটা কি ফিজিক্সটা জানো না, সেই নিয়ে একটু একটু কাজ। প্রথমে আমি বিবেকানন্দের এই কথাটা বলেছেন, আজকের দিনে আমি মনে করি সমান রেলেভেন্ট। কলকবজা তৈরি করতে শিখলেই হায়ার এডুকেশন হলো না, লাইফের প্রবলেম সলভ করা যায়। আমাদের দেশে চাই কি জানিস? স্বাধীনভাবে স্বদেশী বিদ্যার সাথে ইংরেজি এবং সায়েন্স পড়া। শেষে জানি চলে প্রকৃতপক্ষে প্রত্যেক ব্যক্তি জ্ঞানের অধিকারী হইতে পারে যদি তাহাকে তাহার ভাষা তাহার উপযোগী ভাবে শিক্ষা দেওয়া যায়। আনফরচুনেটলি বাংলায় বিজ্ঞান শিক্ষায় আমরা টোটাল তার একটা কারণ পরিভাষা। আমরা ইংরেজি শব্দগুলোর পরিভাষা এত নান্দনিক করেছি, তাতে শুনতে খুব ভালো লাগে, কিছুই বুঝি না। পরিভাষাটা সহজ হবে, সরল হবে, যেভাবে রবীন্দ্রনাথ করেছেন। রবীন্দ্রনাথ অক্সিজেন অম্লজান করেন, অক্সিজেন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন করেন। এই ভাষাতে, সাংবাদিকের ভাষাতে পপুলার সায়েন্স করে। তার জন্য সুদীপ্তাকে বলবো, সুদীপ্তাদের একটা বিরাট কর্মকাণ্ড হলো ছোট ছোট বই, অনেক ছোট ছোট বই আপনারা পাঠ করেন, কিন্তু এরকম ছোট ছোট বই বিজ্ঞানের সহজ ভাষায় মাধ্যমে ওইটি বললে তবে সাধারণত স্মরণ করে। সবাই যে পালিয়ে যাচ্ছে, ওই দেখবে আস্তে আস্তে এই সহজভাবে না বললে আসবে না। আমি জানি যারা আজকে শুনছো বা শুনছেন
তারাও বিজ্ঞানকে ভয় পায়। সাংঘাতিক কঠিন, আর না হলে সাংঘাতিক ম্যাজিক। ম্যাজিকও না, কঠিন না, এইটা মনে রাখতে হবে। আজকে সময় কম, আমি খুব ছোট্ট করে বলছি। টেকনিক্যাল জিনিসগুলো সহজ করছে, একটু সহজ করছে, একটু ছোট করছে, তাহলে বোঝা যাবে না। আমরা একটা আদল পাই একটু দেখুন। পুরো জগৎ দেখা হয়ে গেল। আমরা মানুষ এক্সপেরিমেন্ট করে, বুদ্ধি খাটিয়ে, দূরবীন লাগিয়ে, আরো পাওয়ারফুল দূরবীন লাগিয়ে এই পৃথিবী সূর্য করতে করতে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছি। জেনেছি যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যেমন সূর্য আমরা সবাই দেখি, এরকম 10 to the power 24 স্টার আছে। প্রথম বিশ্ব এটা ভাবতে হবে 20 লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। তারপরে আর বলি না এই ওয়ান্ডারটা কোথায়। ওয়ান্ডারটা মানুষ তার মন দিয়ে এক্সপেরিমেন্ট করে তত্ত্ব দিয়ে বার করেছে যে এতগুলো নক্ষত্র আছে। উল্টো দিকে আমি যদি নিচে নামতে শুরু করি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, আরো ক্ষমতা সম্পন্ন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরমাণু, অণু পরমাণু থেকে শুরু করে প্রোটন, নিউট্রন, কোয়ার্ক হচ্ছে সবচেয়ে ছোট কণা যা দিয়ে আমরা সবাই তৈরি হয়েছি। আমি তৈরি হয়েছি, সূর্য তৈরি হয়েছে, নেহারিকা তৈরি। তাহলে আমার জগৎটা তো এই ছিল, অত ছোট থেকে অত বড়। এই যে আমি
কনফিডেন্ট বেশিরভাগ স্কুলে এগুলো পড়ানো হয়। এটার জন্য একদিন লাগে পড়া। আমি জগৎটাকে জানি আগে যে আমরা জগৎ টেলিফোন করে ভগবান বলে দেয়নি, জগৎটা আমরা বুদ্ধি দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, যন্ত্র দিয়ে আমরা পাঠ করি। কি সাংঘাতিক বাড়বো 200-300 বছর, এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। প্রত্যেকটা জিনিস বার করতে অনেক অঙ্ক লেগেছে, নতুন নতুন তথ্য লেগেছে, তথ্য লেগেছে। নাম্বার অফ স্টার্স এই যে জানা খুব দরকার। ভাবেই না কোনদিন একের পেছনে 24টা শূন্য, এতগুলো সূর্য আছে। আমি মানুষ হয়ে জন্মেছি, আমি বার করেছি এতগুলো সূর্য আছে। তেমনি সবচেয়ে ছোট কণা হলো কোয়ার্ক, সেটা 10⁸ আছে। সত্যি সত্যি একটু অ্যাপ্রক্সিমেট হবে হিসেব করতে গেলে তাকে। আর বার করেছি আমার মাথা দিয়ে। আমার মাথায় নিউরন আছে 86 বিলিয়ন। তাহলে আমার মাথার 86 বিলিয়নকে কাজে লাগিয়ে আমি 10⁻80 ওয়াট আর 10⁻20 নক্ষত্র বার করেছি। এই 4টে কথা বলতে 4 পৃষ্ঠা খরচ হয়। এই 4 পৃষ্ঠা আমি সবাইকে খবরের কাগজ মতো করি না। আমি যে কি প্রকাণ্ড সৃষ্টির মধ্যে আছি এবং সেই সৃষ্টিটা জানতে হবে। আজকে যেটা বললাম আজকের জন্য সত্যি, 5 দিন পরে 5 বছর পরে এটা সত্যি নাও হতে পারে, এর থেকেও গভীরতর সত্যি হবে। আমরা ফিজিক্স পড়ার সময় এটা বলি না যে যা যা বলি একদম ধ্রুব সত্য। আমি কলেজে পড়েছিলাম তখনও সত্য, আজকে পড়াচ্ছি তখনও সত্য, একদম ঠিক না। আমি আজকে যা বলছি আজকের জন্য সত্য, 5 বছর পরে এই সত্য পাল্টে যাবে, মানুষই পাল্টাচ্ছে। এবার জগৎ সম্বন্ধে রবীন্দ্রনাথ যেটা বলেছেন, এই ভদ্রলোক The two greatest mysteries in all of science, the two greatest mysteries are, one, what happened before creation? Why did we have a Big Bang? What bang? Are there other universes, a multiverse, before the Big Bang? That's outer space. Then the second mystery is inner space. Yes. What goes on behind your eyeballs? We have 100 billion neurons in your brain, as many as stars in the Milky Way galaxy. Each neuron is connected to 10,000 other neurons. And so what is the brain? উনি বিখ্যাত বিজ্ঞানী, স্ট্রিং থিওরি জনক বলতে পারা যায়। উনি এরকম পপুলার সায়েন্স যেটা বলছো তার জন্য পৃথিবী বিখ্যাত, সারা পৃথিবীতে পপুলার সায়েন্স। উনি কি বললেন যে আজকের দিনে সব বিজ্ঞানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো দুটো। আমাদের যে এই ব্রহ্মাণ্ড জগৎ, এর আগে কি ছিল, বিফোর ক্রিয়েশন কি ছিল এটা জানা। আর 2 নম্বর ফাংশন অফ দি ব্রেন, দুটোই কিচ্ছুই জানি না। এবার জগৎ নিয়ে রবীন্দ্রনাথের একটা কথা আছে, সেটা বলে নিয়ে আগে। আমাদের ভাষায় এই বিশ্বকে বলে জগৎ, অর্থাৎ এর সংজ্ঞা হচ্ছে এ চলছে, চলাতেই এর উৎপত্তি, চলাই এর স্বভাব। তাহলে আমাদের যে ব্রহ্মাণ্ড, তার আগেও ব্রহ্মাণ্ড ছিল। সেটা এখনকার বিজ্ঞানীরা, আপনার নাম শুনেছেন, নোবেলজয়ী বিজ্ঞানী রবার্ট পেনরোজ নতুন যে তথ্য দিচ্ছেন, সাইকেল অফ টাইম, মানে আমাদের ব্রহ্মাণ্ডটা একটা, তার আগেও একটা ব্রহ্মাণ্ড ছিল, তার পরেও একটা ব্রহ্মাণ্ড হবে। এই ব্রহ্মাণ্ড একটার পর একটার পর একটার পর একটাই হবে। জগৎ সম্বন্ধে রবীন্দ্রনাথেরও প্রায় হয়। তাহলে প্রথমে জানতে হবে যে আমাদের ব্রহ্মাণ্ডটা কি। এই 5-7 মিনিটে বলবো। আমাদের ব্রহ্মাণ্ড মানে ওই কোয়ার্ক থেকে শুরু করে একদম স্টার। একটু বলি, এগুলো মানুষ রিসার্চ করে, ভাবনা চিন্তা করে, ব্রেন দিয়ে ঠিক করেছে। আজ অব্দি যতটুকু জেনেছি, কালকে এর থেকে আলাদা হতেও পারে। সেটা হলো যে আমরা সবাই কি বস্তু দিয়ে তৈরি হয়েছি
এবং কেন সেই বস্তুগুলো আটকে আছে আমাদের ভেতরে। এই এক্সাম্পলে দেখাচ্ছি যে আমরা যখন কলেজে পড়াই, স্কুলে পড়াই, তখন দেখাই একটা ভেক্টর তার একটা কম্পোনেন্ট, মানে বলের একটা কম্পোনেন্ট দিয়ে সত্যি সত্যি হয় না। বলটা ভেঙে তো একটা দিয়ে যায় না, কিন্তু আমার মাথাতে যেটা পাবে এটা বলতে হবে। কেন? আমার অভিজ্ঞতা, অনেক ছাত্র আমাকে এটা জিজ্ঞেস করে, সত্যি বলটা ভেঙে যায়? ঠিক তেমনি ওর সিঁড়িতে আমরা পড়ি যে নানান সিঁড়ি আছে, এই সিঁড়িতে উপরে যায় নামে, এরকম কোনো সিঁড়ি নেই। আর আজকে দিনে ইলেকট্রন হিসেবে কোনো বস্তুও নয়, ইলেকট্রন একটা তরঙ্গ, যখন আমি দেখি তখন বস্তু হয়, তাছাড়া বস্তু নয়। এটাই সহজ করে বললাম কোয়ান্টাম মেকানিক্সের কথা। ইলেকট্রন তরঙ্গ, কাজে তার যখন জায়গা নেই কিছু, যদি আমি দেখতে পারি, ডিটেক্ট করতে পারি, তখন বস্তু হয়। পৃথিবীর মানুষ প্রথম থেকে তো ভাবছে যে আমি কি দিয়ে তৈরি, আমরা কি দিয়ে তৈরি, সেই ভাবনা খুব ছোট করে আজ অব্দি যায়নি। প্রথমে পঞ্চভূত আমাদের ধারণা ছিল, সময় কম করে সংক্ষিপ্ত করছি। অ্যারিস্টটল কিরকম ভাবতেন আপনি দেখুন, জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যে ফায়ার হচ্ছে পঞ্চভূতের একটা ফায়ার, 1 প্লাস ড্রাই, এয়ার 1 প্লাস মাস, আর্থ কোল্ড প্লাস ড্রাই, ওয়াটার কোল্ড প্লাস মাস। এটাই হচ্ছে প্রথম ধারণা পঞ্চভূত। তারপর অনেক দিন গেছে, আমরা ইউনিভার্স ওয়াজ বর্ন 10 to the 17 seconds, 1400 কোটি বছর আগে। কি করে জানলাম? সেটা করবো কি করে জানবো? তা কি করে জানতে গেলে আগে আমরা কি দিয়ে তৈরি জানলে তবে তো ব্রহ্মাণ্ড কি দিয়ে তৈরি জানবো। আমরা যখন দুর্গা পুজো করি, প্রতিমা যখন বিসর্জন দিই, তার আগের চেহারাটা আর বিসর্জনের পরের চেহারাটা যদি ভাবি, তখন সবগুলো আলাদা হয়ে যায়। কাঠ, পেরেক, খড়, ওগুলো ভেঙে ভেঙে নিয়ে যায়, নিয়ে গিয়ে কাঠের জায়গায় কাঠ, পেরেকের জায়গায় পেরেক, খড়ের জায়গায় খড়, আবার ওগুলো জুড়ে সুন্দর তৈরি করে। এখানেও তাই, আমরা ভেঙে 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 একটা ছোট বস্তু আছে, সেটা ধীরে ধীরে বিশ্ব ব্রহ্মাণ্ড। এবার কি করে জেনেছি বলার আগে কি কি জানি আমি আজকে সেটাও। যারা বিজ্ঞানী তারা খুঁজে বেড়ায় প্রাথমিক যুগে বৃষ্টির মতো সারাদিন আকাশ থেকে আমাদের পার্টিকেল আসে, কসমিক রে, সেখানে ধরে ধরে দেখে যে তুমি কি শেষ কথা না, তোমার ভালো আছে। করতে করতে আমি একটু পাগলে যাচ্ছি। আমরা জানি 92টা এলিমেন্ট আছে, এটা সবাই বলেছি। প্রত্যেকটা এলিমেন্ট অণু দিয়ে তৈরি, অণু থেকে আসে পরমাণু, এটা সবাই জানো। পরমাণুর মধ্যে কেন্দ্রে আছে প্রোটন, নিউট্রন, আর চারপাশে ইলেকট্রন। তারপরে হঠাৎ করে ভাবনা হলো যে প্রোটন নিউট্রন ফান্ডামেন্টাল। এটা কিন্তু ক্লাস 10 বই আসা উচিত, আসেনি কেন? এটা সেই অর্থে থিওরিটিক্যালি আবিষ্কার হয়েছে 64 সালে, আর সবকটা খুঁজেও পেয়েছে এক্সপেরিমেন্ট 95 সালে, মানে 30 বছর আগে। এখন মাধ্যমিকের বই এটা আসেনি যে প্রোটন নিউট্রন গুলো ফান্ডামেন্টাল পার্টিকেল হয়। এরা আরেকগুলো আরো 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 ছোট পার্টিকেল যে তৈরি, তারা অদ্ভুত, তাদের নাম হচ্ছে কোয়ার্ক। সেটা একটা গল্পের বই থেকে নেওয়া হয়েছে। তাদের চরিত্র অদ্ভুত কেন? তারা শুধু ছোট বলে নয়, তারা ফ্র্যাকশনাল ইলেকট্রনিক চার্জ। কারো চার্জ 2/3 ইলেকট্রনিক চার্জ, কারো 1/3 ইলেকট্রনিক চার্জ। এটা ভালো না লাগলেও এটাই কিন্তু আমাদের প্রথম পাঠ, যে আমরা সবাই তৈরি হয়েছি ওই কোয়ার্ক দিয়ে। এই কোয়ার্কের কেউ 2/3 চার্জ, কেউ 1/3 চার্জ। কিন্তু এই কোয়ার্ক আবার ফ্রি পাওয়া যায় না, ভেতরেই থাকে সবসময় এমনটা। মানে দুটো কোয়ার্ক
যখন খুব কাছাকাছি আসে তখন টানটা আলাদা হয়ে যায়, যেই দূরে চলে যায় তখন সাংঘাতিক টান। এইগুলো বিজ্ঞানীরা বলে, হ্যাঁ এটাকে বলে যখন খুব কাছাকাছি আসে তখন বলে অ্যাসিম্পটোটিক ফ্রিডম, মানে আলাদা হয়ে যায়। অদ্ভুত, যখন একটু সরাতে চাইছে সরাতে চাইছে সরাতে চাইছে, এই মিনিভার্সের পেছনে লেখা থাকে না ডিসটেন্স ক্রিয়েটস লাভ, ঠিক তেমনি যত দূরে যায় তত ভালোবাসা বাড়ে, এবং একটা দূরে যাওয়ার প্রায় এত অ্যাট্রাকশন, টেকনিক্যালি বলে স্লেভারি। কাজে আমরা কিন্তু ফ্রি পথ খুঁজে পাইনি, আজ অব্দি খুঁজে পাইনি। যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে হয়তো 20 বছর পরে ফ্রি পথ খুঁজে পেয়েছে, এটা শুনবে। আজ অব্দি ফ্রি পথ খুঁজে পাইনি, কিন্তু ইনডিরেক্ট এক্সপেরিমেন্ট আছে যা দিয়ে এটা ধ্রুব সত্য যে সমস্ত বস্তু চাঁদ সূর্য থেকে আমরা ওই কোয়ার্ক গুলো দিয়ে তৈরি। কোয়ার্ক জুড়ে জুড়ে প্রোটন নিউট্রন, প্রোটন নিউট্রন জুড়ে জুড়ে নিউক্লিয়াস, নিউক্লিয়াস জুড়ে জুড়ে এলিমেন্ট, এলিমেন্ট জুড়ে জুড়ে আস্তে আস্তে তৈরি হয়েছে সূর্যতাপ। এইবার হঠাৎ লোকে ভাবলো এত সত্য জানলাম, এই আমাদের এই বিশ্ব কবে তৈরি হয়েছে তার একটা কিছুটা অঙ্গ বসে কিছুটা এক্সপেরিমেন্ট করে একটা মডেল আছে। সেই মডেলটা 5 মিনিট বলবো, টাইম লাইন কি করে জগৎ সৃষ্টি হলো। আরেকটা জিনিস খুব জরুরি যেটা আমরা স্কুল কলেজে এখনো ঠিকঠাক করছি, আমরা সবসময় বলি the universe is made of atoms. Universe is not made of. Universe is made of atoms who are 4% only. বাকি 96% এর মধ্যে 26% ডার্ক ম্যাটার জানি না, এবং 70% ডার্ক এনার্জি জানি না। কিন্তু এটা সত্যি সত্যি যে আমি যদি থাকি আমার সাথে সাথে আরো 6টা লোক আছে যাদের আমি দেখতে পাচ্ছি। আর ডার্ক এনার্জির জন্য আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড পরে বলতাম বেলুনের মতো এক্সপান্ড হয়ে যাচ্ছে। যেদিন জন্ম হলো সেই দিন থেকে ছুটছে তো ছুটছে একটা বেলুন, বিরাট বিরাট বেলুন। মানে আজকে বেলুনের মধ্যে 2টো স্টার যেখানে আছে, আজ থেকে 50 বছর পরে 2টো স্টার অনেক দূরে। এটাই সত্যি। প্রশ্ন হবে বেলুন ফাটবে না? বেলুন ফাটবে, তার মধ্যে কতদিন পরে। এটা নানান ইনফরমেশন, নানান অঙ্ক আইনস্টাইন সাহেবের এবং একটা এক্সপেরিমেন্ট থেকে এটা জানা গেছে। 13 billion years ago a big bang occurred. 13.8 billion years ago a big bang মানে বাংলায় বিস্ফোরণ। আমরা বিস্ফোরণ মানেই বুঝি হিরোশিমা নাগাসাকি, সেই বিস্ফোরণ। এই বিস্ফোরণ সাংঘাতিক, এটা মনোজগতের বিস্ফোরণ। মানুষ অঙ্ক বসে বার করলো যে কিচ্ছু ছিল না, কিচ্ছু নেই, তার থেকে হঠাৎ একদিন সবকিছু তৈরি হয়। সেটা অঙ্ক করে সিঙ্গুলারিটি বলে, আসলে মনের দিক দিয়ে কিচ্ছু ছিল না। সেই কিছু ছিল না থেকে কি করে এলো তার অনেক ব্যাখ্যা আছে, কিন্তু কিছু ছিল না থেকে যে সবকিছু এলো সেটাকে আমরা বলি বিগ ব্যাং। কি কি এলো? প্রথম হলো টাইম এলো। আজকে আমরা জানি না টাইম মানে। তারপর স্পেস এলো, মাস হলো, এনার্জি এলো। এখনো জানি না টাইম স্পেস কি তৈরি করে। এইগুলো নিয়ে কন্টেম্পোরারি সায়েন্স এখন রবীন্দ্ররা এগুলো ভাবে যে টাইমটা কি ফান্ডামেন্টাল, টাইমটা কি স্পেস তৈরি করছে। স্পেস মানে কি বুঝি না। আর মাস, মাসের জন্য স্পেস না
থেকে মা বাবা বুঝিয়েছে, মাস্টারমশাইরা বুঝিয়েছে, টাইম মানে স্পেস মানে মাস মানে, এই মেমোরিগুলো আমাদের আছে। এবার টাইম লাইনটা 1 মিনিটে বলবো যে 0 সেকেন্ড থেকে আজ অব্দি কি কি হলো। 0 সেকেন্ডে বিগ ব্যাং হলো, খুব সহজ করে বলছি। 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে কোয়ার্ক, গ্লুয়ন, ইলেকট্রন। গ্লুয়ন হচ্ছে আরেকটা পার্টিকেল যার কাজ হচ্ছে দুটো কোয়ার্ককে আঠা দিয়ে জুড়ে দেওয়া, তার জন্য নাম হচ্ছে গ্লুয়ন। গ্লুয়ন কথাটা গ্লু কথা থেকে, গ্লু মানে আঠা, দুটো কোয়ার্ককে আঠা দিয়ে জুড়ে দেওয়া, আর তার পাশে ইলেকট্রন। যদি হাইড্রোজেন অ্যাটম ভাবি, হাইড্রোজেন অ্যাটমে এরকম 3টি কোয়ার্ক আঠা দিয়ে জোড়া আছে, চার পাশে ইলেকট্রন। এই হলো হাইড্রোজেন। 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে কোয়ার্ক, গ্লুয়ন, ইলেকট্রন হলো, ফলেই আমাদের সব অ্যাটম মলিকুল হয়ে যায়। তারপরে কোয়ার্কগুলো আলাদা আলাদা ভাসতে থাকে, কাছাকাছি আসেনি। সেই জায়গাটা কেন বিশেষ করে বলছি, এর একটা নাম আছে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা স্টেট। সেটা মানুষ যন্ত্রে সার্নে এক্সপেরিমেন্ট করে দেখেছে যে সত্যি এটা হচ্ছে। ওই 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে, তার মিলি সেকেন্ডে সত্যি তাই হয়। এটা পুরোপুরি গাঁজাখুরি রূপকথার গল্প না, সত্যি এটা সত্যি সত্যি হচ্ছে। তার আগে মানুষ যেতে পারেনি। নেক্সট, কোয়ার্কস কম্বাইন টু ফর্ম প্রোটনস এন্ড নিউট্রন। 3 মিনিট পরে নিউক্লিয়াস অ্যাটম, মানে প্রোটন নিউট্রন মিলে নিউক্লিয়াস হলো 3 মিনিট পরে। 3,80,000 বছর পরে প্রথম পরমাণু হাইড্রোজেন তৈরি। বিগ ব্যাং হওয়ার 3,80,000 বছর পরে প্রথম পরমাণু হাইড্রোজেন তৈরি হলো। এবং তখন হঠাৎ করে একটা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বলে, মানে আমরা যে মাইক্রোওয়েভে রান্না বান্না করি সেই রকম একটা ওয়েভ তখন থেকে বিকিরণ হতে শুরু করলো। আর 1964 সালে আমেরিকার 2 বিজ্ঞানী ওটা বার করলেন বাই অ্যাক্সিডেন্ট এবং নোবেল প্রাইজ পেলেন। কাজে এটা বিগ ব্যাং এর সাপোর্টে এই একটা এক্সপেরিমেন্ট হয়েছিল 1964। তারপর 1.6 বিলিয়ন ইয়ার্স লাগলো আকার ভরা সূর্য দ্বারা স্টার করতে করতে আজকে 13.8 বিলিয়ন ইয়ার্সে আমাদের ব্রহ্মাণ্ডটা। এই হচ্ছে ব্রহ্মাণ্ডের ইতিহাস, ছোট। এগুলো সব সত্য, কোনটাই গল্প নয়, কিন্তু আজকের জিনিস। আর ইউনিভার্সের চেহারাটা যেন এইরকম, অনেক ডিটেল আছে বলছি না। ইউনিভার্স কিন্তু ফুরেই যাচ্ছে। সাংঘাতিক গরম ছিল, সূর্যের ভেতরের টেম্পারেচারেরও কয়েক লক্ষ কোটি গুণ বেশি। আস্তে আস্তে ঠান্ডা হলো, আস্তে আস্তে বড় হলো। বড় হচ্ছেই তো হচ্ছেই, এটা মনে মনে ভাববে তুমি যতটা বড় ভাবতে পারো তার থেকেও বড়। এইভাবে বেলুনের মতো এক্সপান্ড করছে, এখন এক্সপান্ড করছে। কত ভেলোসিটিতে? লাইটের থেকে বেশি ভেলোসিটি। তোমরা বলবে কি করে হবে? লাইটের থেকে বেশি ভেলোসিটিতে কেউ যেতে পারে না। যেতে পারে না, ইউনিভার্সের ভেতরে থাকে। ইউনিভার্স নিজে যেতে পারে। ইউনিভার্স যে বড় হচ্ছে লাইটের থেকে বেশি ভেলোসিটি। এমন একদিন আসবে যখন আমার হাতটা এখানে থাকবে, আরেক হাতটা আমেরিকায় চলে যাবে। এই ঘটনা সত্যি ঘটবে। লোকজন চিন্তা করতে ভাবছে, অঙ্ক করছে, ভয় পাচ্ছে, কিন্তু ভয় পাচ্ছে না, কারণ সেটা অনেক 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 কোটি কোটি বছর পরে। তখন লগুলো চেঞ্জ হবে। অনেকে ভাবছেন যখন ব্রহ্মাণ্ড তৈরি হয়েছিল তখন কি মানুষের মাথায় দিয়ে তৈরি লগুলো ঠিক সেরকমই ছিল? হয়তো না, কিন্তু আমাদের উপায় নেই। আমাদের মাথা আমাদের মাথায়, কাজে আমাদের মাথা দিয়ে এটা ঠিক না। এইবার জগৎ সংখ্যা শেষ, এবার মনোজগতে বস্তু জগৎ মোটামুটি জানলাম। এই সব তৈরি করেছি আমাদের মন দিয়ে, ব্রেন দিয়ে। ব্রেন সম্বন্ধে একটু বলি। Despite several years of brain research, আমরা গত 30 বছর যাবত বহু ব্রেন রিসার্চ করছি। থিওরিটিশিয়ানরা করেছে, প্রফেসর করেছেন, এক্সপেরিমেন্টালিস্ট করেছে,
প্রচুর 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 জিনিস জানা গেল, এইগুলো কিন্তু জানা যায় না। হাউ ডু ইউ রেকগনাইজ স্পেস জানে না ব্রেন। হাউ ডু ইউ হোয়াই ডু ইউ লাভ জানে না। হোয়াই ডু ইউ ক্রাই, হোয়াই ডু ইউ ড্রিঙ্ক। আমার ধারণা সব সাহিত্যের বই লেখা, ড্রিঙ্ক মানে ওরা অন্য ড্রিঙ্কের কথা বলছে, দুটোই ঠিক। হোয়াই ডু ইউ এনজয় আর্ট, why do you enjoy music? Why do you enjoy mathematics? কতটুকু জানি বল। ফাইনালি who am I? একদমই জানি না, সুদীপটা মাথায় বুঝি না। who am I? আমি জানি। Brain still struggles to understand itself. মাথায় চেষ্টা করছে, মাথার ভেতরে যারা আছে এরাই চেষ্টা করছে যে কোয়ার্কটা কি, কোয়ার্ক স্ট্রাগলস ইটসেলফ টু নো হোয়াট ইজ কোয়ার্ক। এটাই কিন্তু সিচুয়েশন। কিন্তু গত 10-15 বছর যাবত ব্রেইন রিসার্চ বাড়ার সাথে সাথে সিরিয়াস সায়েন্টিস্টরা মন নিয়ে রিসার্চ শুরু করেছে। মন কিন্তু ভীষণ জটিল। ভারতবর্ষের মনের ভাবনা যা, ওয়েস্টার্ন মনের ভাবনা অন্যরকম। সেইগুলোর মধ্যে আমি যাচ্ছি না, ওরা বেশি জানে, কিন্তু ওরা কনসাসনেস বলে। আস্তে আস্তে বলবো, তাতে প্রচুর রিসার্চ হয়েছে, এম্পিরিক্যাল হলেও প্রচুর। তাতে একদল লোক এইটা বলছে যে ইট ইজ কনসাসনেস দ্যাট ইজ প্রাইমারি অ্যান্ড ম্যাটার সেকেন্ডারি। সহজে মাইন্ড ওভার ম্যাটার। কনসাসনেস ইজ এপিজেনেটিক, মানে জিন পরে আগে কনসাসনেস, ট্রিগারিং বায়োলজিক্যাল এক্সপ্রেশন। কনসাসনেস দেন ডিএনএ, দেন আরএনএ, দেন প্রোটিন। এটা ঠিক না বেঠিক আমি জানি, কিন্তু বহু লোক আগে যতগুলো বললাম সেগুলো ঠিক না বেঠিক তাও আমি জানি, কিন্তু বেশিরভাগ লোক রাজি হতো। এটাও অনেক লোক রাজি হতো যে কনসাসনেসই আসল। এবার সেইটির পরেই আরএনএ, ডিএনএ, প্রোটিন দিতে হবে। সোজা কথায় যে আমরা ব্রেন যেটা বলি তাকে চালনা করে কি? মন চালনা করে। আমরা মন না বলে বলি কনসাসনেস চালনা করে। আর সাহেবরা সবসময় টেকনিক্যাল কথা বলতে ভালোবাসে, বলে কনসাসনেস ইজ সফটওয়্যার এন্ড ব্রেইন ইজ হার্ডওয়্যার। আজকাল তো সফটওয়্যার হার্ডওয়্যারের যুগ, তাই ব্রেনটা হচ্ছে হার্ডওয়্যার আর মন বা কনসাসনেস সফটওয়্যার। আমি না ভাবতে কিন্তু হবে। এগুলো ব্রেন রিসার্চ করে দেখেছি। এবার ব্রেন সম্বন্ধে একটু বলবো। আমাদের ব্রেনটা যারা জানা ভালো, খুব অল্প ওজন, আমার ওজন খুবই কম, যাদের স্ট্যান্ডার্ড ওজন 60 কেজি 65 কেজি, তাদেরও ব্রেন 1300-1400 গ্রাম। এই 1300-1400 গ্রাম ব্রেন এতক্ষণ ধরে যা বললাম সবকিছু ঠিক করেছে। Human brain is the most complex structure known in the universe. আমি একটু বলি, এটা অল্প বয়সী ছেলেমেয়েরা উপলব্ধি না করলেও শোনাটা দরকার। এখানে অনেক প্রবীণতা আছে। Brain is the most complex structure known as universe. ইউনিভার্স কতটা কমপ্লেক্স আমি কি করে বলবো? আমি বলবো আমার ব্রেন যতটা কমপ্লেক্স সেটা দিয়ে স্টাডি করি। ইউনিভার্স কতটা কমপ্লেক্স হতে পারে? আমার ক্ষমতা নেই যে আমার কমপ্লেক্সিটি থেকে আরেকটা বড় কমপ্লেক্সিটিকে খুব ভালো মতো জানি। যদিও একটা কথা এখানে বলেছিলাম, মিশিও কাকু বলেছেন যে আমাদের যতগুলো নিউটন আছে, আমাদের মিল্কি ওয়ে ততগুলো স্টার। অনেকে বলছেন এই যে নিউরনের স্ট্রাকচার যেরকম, নিউরনস এন্ড ভয়, ইউনিভার্সের স্ট্রাকচার সেরকম। এটা বলে কসমিক ওয়েভ। কসমিক ওয়েভের স্ট্রাকচার এবং ব্রেনের স্ট্রাকচার এক। আমি মনে করি হতেই হবে। কসমিক ওয়েভ কেউ টেলিফোন করে বলেন, মানুষই বলেছে তো কসমিক ওয়েভ। ইউনিভার্সের স্ট্রাকচারটা আমি বলেছি, তাই আমার স্ট্রাকচারের মতো বলবো, আমি অন্য স্ট্রাকচারের মতো বলবো। One of the discoveries of chaos theory is that, এটা আজকের দিনে, আজকে অনেক বছর যাবত এইটি দিয়ে লোকজন বিজ্ঞানীরা নানান জিনিস ট্যাকল করার চেষ্টা করে।
কমপ্লেক্স সিস্টেম ট্যাকেল করতে গেলে এর কোয়ান্টাম মেকানিক্স দিয়ে শুরু হয় না, কোয়ান্টাম মেকানিক্সের সাথে এই তত্ত্বটা আনে, বাংলায় বলে বিশৃঙ্খলা তত্ত্ব। It contains billions of neurons connected to each other. এটা আমি একটু বলি, রাত্রে 10,000 কোটি নিউরন আছে তোমার মাথায়, এবং প্রত্যেকটা নিউরন আরো 10,000টা নিউরনের সাথে যোগাযোগ রাখতে পারে। এটি একটু ভাবতে হবে, 10,000 কোটি নিউরন এবং প্রত্যেকটা নিউরন 10,000 নিউরনের সাথে যোগাযোগ রাখতে পারে। সেই নেটওয়ার্ককে বলে নিউরাল নেটওয়ার্ক। আজকালকার দিনে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলে, সেখানে নিউরাল নেটওয়ার্ক ধার করে। নিউরাল নেটওয়ার্কের অনেক বেশি ক্ষমতা আছে স্ট্রাকচারে, যেটা signals in the brain travel in endless feedback loops carrying vast amount of information. আমাদের মাথায় যা ইনফরমেশন আছে এবং আমার মাথার যা ক্ষমতা, তার 3 to 4% ব্যবহার করে আমরা পৃথিবী থেকে চলে যাই। তার কারণ আমরা চেষ্টাই করি না, আমরা কাউকে উদ্বুদ্ধই করি না যে মাথাটা খাটা, অঙ্ক না পারলে একমাত্র বলি মাথাটা খাটা, তাছাড়া অন্য জায়গায় বলি না যে মাথাটা যত খাটবে, যত ভাববে। আমাদের চিত্র পরিচালক ঋত্বিক ঘটক বলতেন ভাবা প্র্যাকটিস কর, এটি আসল কথা, ভাবা প্র্যাকটিস করতে হবে। ভাবা প্র্যাকটিস না করলে আমি মাথাটাকে দিলামই না, হ্যাঁ, কোটি কোটি টাকা জিনিস পেয়েছি, 3 টাকা খরচা করে বাড়ি দিই। দুটো যন্ত্র সাংঘাতিক, যন্ত্রগুলো বলতে পারবো না। একটা হচ্ছে ইজি, নাম তোমরা সবাই জানো, কারণ ডাক্তারবাবুরা কথায় কথায় এপিলেপসি হলে প্রাইমারি, অথবা প্যারালাইসিস হয়ে গেলে, ব্রেন স্ট্রোক হলে, অথবা ব্রেন টিউমার হলে ইজি করে। মানে নিউরনগুলোর এক ধরনের লাফানো ইলেকট্রিক পটেনশিয়াল, সেটা একটা যন্ত্র দিয়ে ধরে, এ ধরে অ্যানালিসিস করে বাচ্চা ছেলেদের। সেই অ্যানালিসিস করলেও ওটা ধরা পড়ে, বাচ্চা ছেলেদের মতো অ্যানালিসিস করলেও টিউমার হলে ধরা পড়ে, এপিলেপসি হলে সবসময় যে ধরা পড়ে না। অ্যানালিসিস করতে হবে একদম আজকের দিনে ক্যালসিয়াম কাজে লাগিয়ে টেকনিক আছে, সেই টেকনিকে অ্যানালিসিস বিশ্লেষণ করতে হয়। করলে দুটো জিনিস বলি, একটা হচ্ছে তোমার স্ট্রোক হওয়ার পসিবিলিটি কি সেটাও ফোরকাস্ট করা যাবে, তোমার হার্ট অ্যাটাকের পসিবিলিটি কি সেটাও ফোরকাস্ট করা যায়। এগুলো ডাক্তারবাবুরা বলেন না, কারণ সাবজেক্টটা এখনো সেই জায়গায় পৌঁছয়নি। আরেকটা হচ্ছে এমআরআই, কথায় কথায় আমরা বলি এমআরআই, আরেকটা ভার্সন বলে এফএমআরআই, ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। আমার যেমন ব্রেনকে একটা বিরাট ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে, তারপরে কিছু কারসাজি করে, কারসাজিটা করতে গেলে অনেক কথা বোঝা যাবে না, করে ছবি তুলতে পারে। কিসের ছবি? আমাদের ভাবনার ছবি। যেমন এক্স রে ছবি তোলে আমার শরীরে হাড় কোথায় কিরকম আছে, হাড় ভেঙে গেছে কিনা। এখানে ছবি করতে পারে যে আমি সিনেমা দেখছি না, গল্প করছি না, কারোর সাথে আড্ডা মারছি না, ছুটে বেড়াচ্ছি না, মিথ্যে কথা বলছি, এটা একটা লাই ডিটেক্টর অবস্থা। এসব হয়ে যাবে। Brains can reveal our thoughts and moods as clearly as X-ray reveals our brain. এটা সত্যি সত্যি। Brain scanning techniques are showing just how precisely it is possible to pin even the most sophisticated and the complex machinations of the human brain. খুব দুঃখের কথা যে আমাদের দেশে ডাক্তারবাবুদের যে একটা এফএমআরআই আছে, রিসার্চ ইনস্টিটিউট একটা দুটোতে আছে, অন্য জায়গায় এফএমআরআই থাকলে খুব সহজে, আমি মিথ্যে কথা বলছি, ভালো ভালো জিনিসটা ধরা যায়। এবার আমি আমাদের কাজে ফিরে আসি। তাহলে দুটো জিনিস জানলাম, আমাদের মনোজগৎ, আমাদের ব্রেন কি, আর আমাদের বস্তু জগৎ। আমরা যাদবপুর ইউনিভার্সিটি একটা কাজ করি ইজি দিয়ে, সেই ইজি ডাক্তারবাবুদের ইজি না, দেখতে খুব ভয় পাবে। ডাক্তারবাবু ইজি এত বড় জিনিস বলে,
একদম ছোট রাখা, বাদিকের যন্ত্রটা এরকম একটা যন্ত্র, অত্যন্ত টেকনিক্যালি অ্যাডভান্স। এটা মাথায় দিয়ে তুমি যদি গান শোনাও তাহলে মাথার কোথায় কোথায় গানের কি ইফেক্ট করতে ইজিতে ধরা পড়বে। কিভাবে ধরা পড়বে? ওই যে বললাম ক্যাওস থিওরি দিয়ে সেই মেথড অ্যাডপ্ট করলে ধরা পড়বে, কোয়ান্টিটেটিভলি ধরা পড়বে। ধরা আমি একটা গান শুনবো, সুখের গান, তাতে ইজি ইজ এ টাইম ফিল্ড, সময়ের সাথে সাথে ফ্লাকচুয়েট করে, সেই থেকে ক্যাপচার করে আমি বলতে পারবো এটা সুখের গান কিংবা দুঃখের গান। যদিও একটা কথা বলি, সুখ দুঃখ এসব ভাবনা আমাদের একটু একটু ধরে নেওয়া হবে। আসলে আনন্দ, সুখের গানে আমি আনন্দ দিতে পারি, দুঃখের গানে আনন্দ দিতে পারি, কিন্তু এই যে সেটা বলে দেবে। আমাদের মাথায় যে অংশটা আছে সেটা বিভিন্ন কনসাস স্টেটে, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন একরকম, যখন একটুখানি জাগে একরকম, আরো যেন এক্সাইটেড হয়। আমরা একটা কাজ করেছি যেটা বলার জন্য যে কঠিন ভাবে নিউরোসায়েন্টিস্টরা ইনভেসিভ ওয়েতে বা এফএমআরআই করে যে ব্রেনের খবর পায়, আমরা মিউজিক ইনপুট দিয়ে খবর, এইটি বলার জন্য এত কিছু। সামান্য মিউজিক যাকে আমরা এন্টারটেনমেন্ট ভাবি, সেই মিউজিকটা শুনিয়ে আমরা ব্রেইনের রিসার্চ করতে, মানে লোকে উল্টোটা বলে যে আমরা আমাদের মাথা দিয়ে গানটা বোঝাতে চাই, তা গানটা দিয়ে মাথার ভেতরটা, তার একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। আমরা যদি ঘুমিয়ে থাকি তখন এই যে যা হবে, জেগে থাকি আরো জেগে থাকি, সেইটি দেখা যাচ্ছে বিভিন্ন কনসাস অবস্থায় ইজির কমপ্লেক্সিটি আলাদা। এখানে আমরা দুটো জিনিসের সাহায্য নিয়েছি, যে এই 2-3 বছর আগে একটা এক্সপেরিমেন্ট হয়েছে, খুব ভালো জায়গায় পাবলিশ হয়েছে, যে ব্রেন বিহেভস নন ক্লাসিক্যাল, এবং তার উত্তরে একজন কমেন্ট করেছিল, ওরা ডিফাই করে বলেছে। তাহলে এইটা জানতে হবে ব্রেন কাজ করে নন ক্লাসিক্যালি। কেন? ব্রেন তো কোয়ার্ক, প্রোটন, ইলেকট্রন দিয়ে দেবে, এটা তো ক্লাসিক্যাল ব্যবহার করে না, এটা কোয়ান্টাম পদার্থবিদ্যা মেনে চলে, কাজে ব্রেনও কোয়ান্টাম পদার্থবিদ্যা মেনে চলে। তাই যদি হয় এটা তো ব্রেনের ওয়েভ, ব্রেনের ওয়েভ ইন ডিফারেন্ট স্টেট অফ কনসাসনেস। আমি ঘুমিয়ে থাকলে একরকম, জেগে উঠলে একরকম, অনেক বলার ছিল, এটা নিয়ে শেষ করছি। তাতে দেখেছি যে ঘুমিয়ে থাকলে যা আর জেগে উঠলে কমপ্লেক্সিটি একদম আলাদা। ইট শোজ দ্যাট আমরা এই রাস্তায় যেতে পারি দেখাতে যে কনসাসনেস ইজ অলসো নন ক্লাসিক্যাল। আমি একটা কথা বলে শেষ করছি, আমাদের একটু বড় করে ভাবতে হবে, বাবা প্র্যাকটিস করতে হবে, আর শরীরটাকে অনুরোধ করবো এই ব্যাপারগুলো ছোট ছোট করে সহজ সহজ করে শরীরটা যদি আমায় সুযোগ দেয় আমি ছড়ান দর্শন করে লিখতে পারি। এইগুলো লোকের কাছে জানা আমাদের খুব খারাপ লাগে। অনেক বড় বড় সায়েন্টিস্ট আছেন কলকাতায়, বাংলায় কেউ কিছু লেখেন। রবীন্দ্রনাথ অনেক চেয়েছেন, সত্যেন্দ্র বোস অনেক চেয়েছেন, কিচ্ছু হয়নি, বিশ্বপত্রে পড়ে। তোমরা এই ইনস্টিটিউটকে নিয়ে বিশ্বপত্রে রবীন্দ্রনাথ শুরু লেখেননি। রবীন্দ্রনাথ সেই সময় লোকশিক্ষা মন্ত্র 130টা বিভিন্ন সাবজেক্টের স্পেশালিস্টদের দিয়ে দেখিয়েছিলেন। আমরা তোমরাই পারো করতে, ইউনিভার্সিটি করতে পারবো না, সরকারও করতে পারবে। এরকম ছোট ছোট করে এইগুলো জানা উচিত বাংলা। খুব ভালো লাগলো। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আজকে সময় নেই, অনেক সময় নিয়ে ফেলেছি, প্রশ্ন পরে করবো। এখন প্রসেস এর মধ্যে যা যা করেছি তার মধ্যে অনেক কেন আছে, কিন্তু সবাই মিলে রাজি হয়েছি, আপাতত এটা ধরা যায়। এবার আমি সবাইকে এবার ধন্যবাদ দিই, আরম্ভ করি।
পপুলারাইজেশন অফ সায়েন্সটা নিয়ে অনেকে কমেন্ট করেছে। অনেক আগে দিনে আমি তখন টাটা ইনস্টিটিউটে যেতাম, সেই সময় একটা গল্প শুনলাম যে ইন্দিরায় এবার হচ্ছে গল্প শুনলাম যে ইন্দিরা গান্ধী বললেন যে সায়েন্সকে ম্যাসেজের কাছে তোমরা নিয়ে যাও। এটা শোনার সঙ্গে সঙ্গে চিন্নাস্বামী বলে যে প্রফেসর, তিনি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রিক জিওমেট্রিতে কাজ করতেন, সঙ্গে সঙ্গে ওনার সব পাবলিশ পেপার নিয়ে চার্চ গেট স্টেশনে গিয়ে লোককে বিলি করতে আরম্ভ করতেন। ভিড় হয়ে গেল। যখন শেষ হয়ে গেল, লাস্ট বক্তব্য ধাত দুঃখ পেয়ে গেল। তো ওই কাগজগুলো পড়তে গেলে 15 বছর ধরে অঙ্ক শেখার পর বোঝা যায়। হ্যাঁ, সেই জন্য পপুলারাইজেশন অফ সায়েন্সের হয়তো ইন্দিরা গান্ধী একটা আলাদা আইডিয়া ছিল। আমি এখন যেটা করব যে আমি প্রমাণ করব, সেই জন্য ব্ল্যাকবোর্ড আছে, বেশি কিছু অঙ্ক লাগবে না। তাতে দেখবো যে ব্রেনের বিষয়ে উনি বলে দিয়েছেন যে গ্রেট স্ট্রাগল। আমি দেখাবো যে ওই পুরো ব্রেনের কমপ্লেক্স স্ট্রাকচারটা একটা খুব সুন্দর ম্যাথমেটিক্যাল সারফেস দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, আর সেটা একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। আর সেই ইকুয়েশনটা রিমান বলে একজন ভদ্রলোক ছিলেন, ওটাকে রিমান সারফেস বলে। এই অসম্ভব জিনিসগুলো 15-20 মিনিটের মধ্যে আশা করা যায়। আমার হয়তো আধ ঘন্টার একটু এদিক ওদিক হবে, কিন্তু ওইটা দেখাবো। তারপর আমি একটু আলাদা পয়েন্ট অফ ভিউ নেব, যে এই যে উনি দেখালেন এই যে জিনিসগুলো, এই ম্যাথমেটিক্যাল পিকচার থেকে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইজি কি হওয়া উচিত সেটা বেরিয়ে যায়। আর ওর মধ্যে যে এরকম স্পাইক লাইক জিনিস থাকে, তার একটা বিউটিফুল ইন্টারপ্রিটেশন আছে। আর তাছাড়া সব রকম ব্রেন পিগমেন্টগুলো পুরো স্ট্যান্ডার্ড রিমান সারফেস সেট থেকে ফিল্ডস ওয়েনার মাউন্টফোর্ডের অঙ্ক ইউজ করে প্রমাণ করে দেখানো যায়। সেইগুলো আমার সময় লাগবে না, সেগুলো বছর খানেক লাগবে সব বোঝানো। কিন্তু এই প্রথম জিনিসটা দিয়ে আরম্ভ করব, যে তোমরা সবাই জানো সব দেখতে পাচ্ছ জিওমেট্রিতে ইউক্লিডের আচ্ছা, ইউক্লিডের জিওমেট্রিতে বলা হয় যে একটা ট্রায়াঙ্গেল আর আরেকটা ট্রায়াঙ্গেল কখন সমান, তিনটে সাইড থাকে, আর নিয়ম তোমরা সব জানো। সেই তার থেকে জিওমেট্রি থেকে এইটা আলাদা। 1760-তে বা 1740-এ ম্যাথমেটিশিয়ান অয়েলার একটা বিউটিফুল ডিসকভারি করলেন। উনি দেখালেন যে এখানে এগুলোকে বলবে ভার্টেক্স, এটা ভি, এগুলো হলো এজ, এটা হলো ফেস। এটা হলো ভার্টেক্স ভি, এটা হলো এজ, এটা হলো ফেস। এখানে ভি ইকুয়াল টু all করা h ট্রায়াঙ্গেলটা এইটা v e f। এখন আমি যদি v minus e plus f করি, এটা কত হবে? এইটা কত হবে? দুটো সমান। উনি দেখালেন যে এই জিনিসটা, হ্যাঁ, আমি এটা আরো অনেক লোকানো জিনিস আছে, সময় নেই বলে বলছি না। এই জিনিসটা আমি যদি চলে যাই
আচ্ছা কিউব আর এটা যদি করি এই সেম জিনিসটা আমি ক্যালকুলেট করবো, দেখবো আনসারটা 2। তাহলে আমি এটা ডিসকভারি করা হলো। এইটা হলো সায়েন্সের আনন্দ। এত বছর কবে ছিলেন, মানে 300 কত মানে বিসি সময় থেকে আরম্ভ করে 1700 সামথিং এ হঠাৎ একটা নতুন ইনসাইট হলো। এই জন্যই লোকে সায়েন্স করে, আনন্দের জন্য করে। আর সেই আনন্দটা যখন হয় আর যেটা ছড়িয়ে যায়, হ্যাঁ, তখন লোকেরা দেখে যে এই জিনিসগুলো অনেক জায়গায় লোকানো আছে, আর এইগুলো বুঝতে পারলে হ্যাঁ অনেক প্রবলেম যেগুলো সলভ করা যাবে না হঠাৎ সলভ করা যায়। এইভাবে অঙ্ক স্টাডি করার একটা টেকনিক্যাল নাম আছে, এটাকে বলে টপোলজি। এখন আমরা ঝাঁপিয়ে পড়ি ব্রেনের মধ্যে। ব্রেনে উনি খুব সুন্দর ছবি দেখালেন। উনি বললেন ব্রেনে ওই নিউরনস আছে, হ্যাঁ, একটা বিরাট নাম্বার 10 to the power of 11। তার কানেক্টিভিটি আছে। এই কানেক্টিভিটিটা অসম্ভব শক্ত। এখন সারা পৃথিবীতে কারণ 1960-70s স্টিভেন ব্রেনার বলে কেমব্রিজে একটা ছোট্ট ওয়ার্ম, তার 302টো নিউরন ছিল। আর সেই 302টো নিউরনের সব কানেক্টিভিটি বের করে একটা ছবি করলেন। তাতে প্রত্যেকটা নিউরন একটা ডট, তারপর আরেকটা নিউরন, আরেকটা নিউরন, তার মধ্যে কানেকশন গুলো নাই। ওকে, এইটাকে বলে কানেক্টোম। হ্যাঁ, তা এই কানেক্টোম হচ্ছে প্রথম যেটা করা হলো, সেই ওয়ার্মটার নাম হলো সি এলিগান্স। 302 নিউরনস ছিল। রিসেন্টলি একটা মাছি যা 20,000 হয়তো 200,000 লার্জ নাম্বার নিউরনস আছে, তার সব কানেক্টিভিটি করেছে। ওটা ড্রসোফিলা বলে একটা মাছি আছে, সেগুলোকে স্টাডি করে, সেটা বের করা হয়েছে। এখন আমি হিউম্যান বিংসদের জন্য অনেক ল্যাবস ওয়ার্ল্ড ওয়াইড স্টাডি করছে, হ্যাঁ, আর আস্তে আস্তে একটা একটু পার্ট বাই পার্ট কাজ হচ্ছে। এটা করার পরে একটা অসম্ভব কমপ্লিকেটেড স্ট্রাকচার হবে। এই লাইন হবে, আর এগুলো নোড, আর এগুলো কানেক্টিভ লাইনস। এখন আমি যদি করি যে এই নোডগুলোকে একটা বল বের করলাম, আর কানেক্টিভ জিনিসগুলো এরকম করে টিউব করলাম, তাহলে এই ছবিটা হয়ে যাবে এরকম। বল আছে, আগেও আমি কিছু জানতাম না, এখনো কিছু জানি না, আরো কমপ্লিকেটেড করে দিয়েছি। কিন্তু এইখানে টপোলজি ঝাঁপিয়ে পড়ে আমাদের সাহায্য করে। টপোলজি বলে যতই কমপ্লিকেটেড হোক না কেন, এই সারফেসটা, এটা রিমান আন্দাজ করেছিলেন 1912-13 প্রমাণ হলো, এই যত কমপ্লিকেটেডই হোক না কেন, ওই জিনিসটা হচ্ছে একটা স্ফিয়ারের মধ্যে টিউব আটকানো, ও একটা করে ডোনাট পরপর সাজানো। হরেন্ডাস কমপ্লিকেটেড ছবি, কিন্তু টপোলজির দিক থেকে একটা মাছির ব্রেন, আমাদের ব্রেন, একটা ওয়ার্মের ব্রেন, সবগুলো এই, খালি এই নাম্বারগুলো আলাদা। হ্যাঁ, এইটা দেখো কতক্ষণ লাগলো আইডিয়াটা বোঝাতে, খুব বেশি সময় লাগলো না। হ্যাঁ, কিন্তু কত পাওয়ারফুল আইডিয়াটা বলছে এই হরেন্ডাসলি কমপ্লেক্স জিনিসটা টপোলজির পয়েন্ট অফ ভিউ থেকে এক্স্যাক্টলি রিপ্রেজেন্ট করা যায়, কোনো অ্যাপ্রক্সিমেশন নেই, নো অ্যাপ্রক্সিমেশন। রেজাল্ট নাম্বার 1। ইমপ্লিকেশনটা বুঝতে গেলে আমাদের
1906-এ গলগি বলে একজন ভদ্রলোক আর সান্টিয়াগো রামন কাহাল দুজনে একসঙ্গে নোবেল প্রাইজ পেয়েছিলেন ব্রেনের উপর কাজ করার জন্য। গলগি তার অনেক আগে বের করেছিল ব্রেনটাকে লোকেরা ভাবতো ওরকম ডিটেল কিছু নেই, সবটা একটা জিনিস, ওটাকে বলতো রেটিকুলাম। ব্রেনটা একটা রেটিকুলাম, স্মুথ অবজেক্ট, একটা অবজেক্ট, ভাঙা যায় না। ও একটা বের করেছিল যে সিলভার নাইট্রেট দিয়ে যদি স্টেইন করা যায় তাহলে মাইক্রোস্কোপ দিয়ে হঠাৎ দেখা গেল ব্রেনে নিউরনগুলো দেখা গেল, প্রথম দেখা গেল। এই টেকনিকটা সান্টিয়াগো রামন কাহাল ব্যবহার করে অসম্ভব সুন্দর ছবি আঁকলেন, ব্রেনের স্ট্রাকচার, কোথায় কি আটকানো আছে সব বের করলেন। এটা একবারে ওর ছবিগুলো এখনো লোকে ইউজ করে, এত সুন্দর ছবি হয়েছিল। হ্যাঁ, আর উনি যখন ছবিগুলো দেখতেন মাইক্রোস্কোপে, ও চোখের কাছে উনি দেখতে পাতেন এইটা এইভাবে যাবে, এইটা এইভাবে যাবে। হ্যাঁ, আর উনি দেখছেন যে নিউরন আর আরেকটা নিউরনের মধ্যে যে লাইনগুলো দেখা আছে, সেই লাইনগুলোর মধ্যে একটা ফাঁক থাকে। একটা নিউরন একটা জেলিফিশের মতো, এখানে নিউরনগুলো একটা সেল অন্য নিউরনের সঙ্গে কথা বলে। কথাগুলো কি করে আসে? এই রিসিভিং স্টেশন আছে, এইগুলো রিসিভিং স্টেশন। রিসিভিং স্টেশন সব জিনিসগুলো আসে, এসে প্রসেসটা একটা বেরিয়ে যাওয়ার আছে। এইগুলোকে বলে ডেনড্রাইট, আর এটাকে বলে অ্যাক্সন। একটা অ্যাক্সন দিয়ে ছুটে চলে যায়। হ্যাঁ, গল্পের মতে এই যে ফাঁকটা আছে, যেটা হচ্ছে ডিসকভার করেছিল কাহাল, ওগুলো ঠিক না, ওটা একটা আর্টিফ্যাক্ট। কিন্তু সাবসিকুয়েন্ট রিসার্চ দেখালো যে কাহাল একদম ঠিক। অ্যাকচুয়ালি এই গ্যাপগুলোকে বলে সাইন্যাপস। হ্যাঁ, সেই জন্য সাইন্যাপস গুলো আছে, সবাই জানে, সারা পৃথিবীতে লোকে মাপে। ওটি স্ট্যান্ডার্ড এখন পিকচার অফ ব্রেন হলো নিউরন, সাইন্যাপস, ডেনড্রাইট, এই ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। আমি হলাম থিওরিটিক্যাল ফিজিক্সের লোক। হ্যাঁ, আমি কোনো আমার বায়োকেমিস্ট্রির ব্যাকগ্রাউন্ড নেই, বায়োলজির ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু এই সাবজেক্টে লাস্ট 6 বছর ধরে আস্তে আস্তে শিখে আমার কলিগস আছে, একজন হচ্ছে ইগল পলিটেকনিক সুইজারল্যান্ডে, ও অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টস করে, আরেকটা আছে ট্রিনিটিতে, ওরা নিউরো সায়েন্টিস্ট। ওদের সঙ্গে আমি বলি বেশি কিছু বলো না, তা আমার কনফিডেন্স চলে যাবে। বাট এই সাবজেক্টগুলো লাইফ টাইম সাবজেক্ট, এগুলো টপ করে শেখা যায় না। উনি কিছু কিছু এক্সাম্পল দিলেন, কিন্তু আসলে সবচেয়ে ইমেজিং ইভেন্ট হচ্ছে আজকাল এইসব জিনিসগুলো যে জিনিস বানানো, সেই বানানোর জিনিসগুলোকে ওরা জেনেটিক মডিফিকেশন করতে পারে। তাতে যেই নিউরনটা কাজ করবে, উনি যেগুলো দেখালেন এফএমআরআই, সেগুলো ব্লাড ফ্লো করছে, একটা জায়গায় বেশি তার উপর করে। কিন্তু এখন ওরা করবে কি, যদি একটা সিগন্যাল ওইখানে দেওয়া হয়, আলো ধরে উঠবে। হ্যাঁ, আর তাতে থিংস অবজার্ভ করে। এটা অ্যামেজিং সব জিনিস। আর কোথায় মেমোরি স্টোর এখন ওরা জানে, এনগ্রাম সেলস বলে একটা সেলস আছে। আচ্ছা, কামিং ব্যাক টু কাহাল আইডিয়া, নোবেল প্রাইজ পাওয়ার স্পিচে গলগি বললেন এই যে এই লোকটা নিউরন ফিউরন বলছে সব ভুল, সব অ্যাকচুয়ালি কন্টিনিউ। তোমরা পড়ে দেখতে পারো, নোবেল প্রাইজ দেখছে খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, কিন্তু এখন এটা যে বলছি, আমি যেটা বললাম, সারফেসটা হলো গলগির রেটিকুলাম। হ্যাঁ, কিন্তু সেটা তো জানি ভুল। তাহলে এই পিকচারটাতে গলগি আর কাহাল আমার মতে হ্যান্ডশেক করবে। কিভাবে হ্যান্ডশেক করবে? দেখা যায় যে এই রেটিকুলাম, যেটা এই সারফেসটা, যখন সিগন্যাল প্রডিউস করে ওটা ভেঙে যেতেই হয়, তাহলে হয় না, তখন নিউরনগুলো বেরিয়ে চলে আসে। অনেকটাই সময় আছে, ঠিক আছে? তাহলে আমি বলি যে জিনিসটা কি করে হয়, সিগন্যালগুলো কি করে হয়।
এইগুলো অঙ্কগুলো করতে গেলে অনেক বছরের অঙ্ক করতে হয় এগুলো পাওয়া, কিন্তু আইডিয়াগুলো খুব সোজা। আইডিয়াগুলো ঠিক অঙ্ক দিয়ে বোঝাতে গেলে জানতে হয়। সেজন্য একটা ফ্লেভার দেওয়ার জন্য এক একটা শক্ত শক্ত নাম বলবো, জাস্ট সিরিয়াস জিনিসটা, হ্যাঁ, আদারওয়াইজ বড্ড সোজা হয়ে যায়। সেটা মাঝে মাঝে একটা বলবো কি হলো, এই যে সার্ফেসটা করা হয়, সেই সার্ফেসটা রিমান একজন অসাধারণ ম্যাথমেটিশিয়ান ছিলেন। রিমান একটা কাজ করেছিল যে জেনারেল রিলেটিভিটিতে আইনস্টাইন ইউজ করে রিমানের জিওমেট্রি, সেটা একটা কাজ। আরেকটা কাজ করেছিল যে এই সারফেস গুলোকে ও স্টাডি করেছিল, আর ও দেখিয়েছিল অ্যামেজিং এই প্রত্যেকটা এই সারফেস, প্রত্যেকটা সারফেস একটা algebraic equation in two complex variables, polynomial algebraic equation in two complex variables. Amazing! কি করে একটা ইকুয়েশনের থেকে, হ্যাঁ, আমি একটা সারফেস ক্রিয়েট করব, তার জন্য পড়াশোনা করা দরকার, তার জন্য কয়েকটা অনেকগুলো স্টেপস আছে। কিন্তু এই স্টেপটা হলো যেটা পলিনোমিয়াল ইকুয়েশন ইন কমপ্লেক্স ভেরিয়েবল, তোমরা হয়তো কমপ্লেক্স করেছো, ঠিক আছে, ভালোই হলো। এটা কমপ্লেক্স নাম্বার, একটা নতুন নতুন টার্ম শিখে, হ্যাঁ, যেমন তোমার এক্স আর ওয়াই আছে সেগুলো রিয়েল, হ্যাঁ, কমপ্লেক্স গুলো আছে এক্স প্লাস আই, আইটা হলো স্কোয়ার ইকুয়াল টু -1 ওয়াই। এটা বলে কোনো লাভ হলো না, কিন্তু তাও বললাম ওটা কমপ্লেক্স নাম্বার। যে কমপ্লেক্স নাম্বারের খুব সুন্দর সুন্দর প্রপার্টিজ আছে, হ্যাঁ, আজকালের লোকের বলে ইমাজিনারি নাম্বার, কারণ বলছে একটা নাম্বার স্কোয়ার করলে ওটা মাইনাস, a স্কোয়ার -1, হ্যাঁ, তার একটা নাম বের করো যেটা স্কোয়ার করলে -1 হয়, রিয়েল নাম্বার হতেই পারে না, হ্যাঁ, সেটা এইটা ফেলে দেওয়া দরকার। কিন্তু ফেলে দিলে মুশকিল হয়, যখন ইকুয়েশন সলভ করবে তোমাকে যে ইকুয়েশন দিয়ে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 সলভ করো, তার প্রবলেম পারবে না সলভ করতে, সেটা তোমার দরকার। ইকুয়েশন তুমি সলভ করতে চাও দরকার। আর পুরো ফিজিক্সটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে যে করে এসব কমপ্লেক্স নাম্বার ছাড়া চলবে না, ওদের সব ব্যবসা উঠে যাবে, কিচ্ছু হবে না। সেই জন্য প্র্যাকটিক্যালি এরকম দরকার। আর এই নাম্বারগুলোর সব প্রপার্টিজ আছে, আর সেগুলো খুব ইম্পর্টেন্ট। আমি যেটা এখন বললাম, রিমান কি করেছিলেন, উনি বলেছিলেন যে একটা আমি যদি ইকুয়েশন লিখি যেটা দুটো কমপ্লেক্স নাম্বার আছে, আর রিলেশনশিপ হলো পলিনোমিয়াল। পলিনোমিয়াল মানে ধরো এক্স স্কোয়ার যদি থেমে যায় x টু দ্য পাওয়ার অফ n, দ্যাটস পলিনোমিয়াল অর্ডার n হলো। যে এখন আমি বললাম ধরো y আর x এর পলিনোমিয়াল একটা ইকুয়েশন হয় যে y স্কোয়ার x টু দ্য পাওয়ার অফ 5 প্লাস y টু দ্য পাওয়ার অফ 7 এটা ইকুয়াল টু 0, এটা পলিনোমিয়াল ইকুয়েশন শেষ আছে। Any equation like that, Riemann surface. এই পলিনোমিয়াল ইকুয়েশন দ্য মোস্ট সবচেয়ে সোজা পলিনোমিয়াল ইকুয়েশন, সেটা হচ্ছে আমি ভাবে লিখবো যে খুব ইন্টারেস্টেড না হলে দেখতেই পাবে না। লিখলাম y square is equal to x minus a1 multiplied by x minus a2 multiplied by dot 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 x minus an. এই ইকুয়েশনটার একটা নাম আছে, এই বলেছিলাম শক্ত নাম, এর নাম হলো হাইপার ইলিপ্টিক ইকুয়েশন। হাইপার ইলিপ্টিক। এখন হঠাৎ গল্প করতে করতে তুমি যদি বলো আজকে আমি হাইপার ইলিপ্টিক ইকুয়েশনের বিষয়ে একটু ভাবছি, কি হচ্ছে, কি কিছুই হয়ে যাবে না। এখন দেখা যায় যে হাইপার ইলিপ্টিক ইকুয়েশন যদি ব্যবহার করা হয় এটা করার জন্য, আর এখানকার
এটা টপোলজি আছে। টপোলজি মানে আমি এটাকে টানতে পারি, ছিঁড়তে পারবো না, কিন্তু যদি এক এক জায়গায় এমন করে যে ছিঁড়ে যাচ্ছে, ফর এক্সাম্পল এই ছবিটা, এই ছবিটাকে নিয়ে এইদিকে যেটা টিপলাম, টিপে দিয়ে ওরকম করে দেখাম, হ্যাঁ, তাহলে একটা হবে কি টিউবের মতন জিনিস হবে। আর টপোলজিতে এটা একটা স্ফিয়ার টানাটানি করে একটা স্ফেরিক্যাল জিনিস করা যায়। হ্যাঁ, এখন মামফোর্ড দেখিয়েছিলেন যদি এরকম একটা জিনিস করা হয় আর এরকম টেপাটেপি করে সবটাকে স্ফিয়ার করে দেওয়া হয়, তাহলে স্পাইক লাইক সলিউশন বেরিয়ে আসে। আর সাবসিকুয়েন্ট দেখে যে অসম্ভব, যত ব্রেনে যা সিগন্যাল দেখো সব বেরিয়ে, সবই পাবে করতে। এটা একটা অসম্ভব রেজাল্ট। সেটা থিওরিটিক্যালি বোঝানো, আইডিয়াটা খুবই সোজা, কিন্তু অনেক টেকনিক্যাল টার্মস আছে। কিন্তু আন্দাজে হচ্ছে এই একটা কমপ্লেক্স জিনিস আছে, এটার মধ্যে অনেক টপোলজি লোকানো আছে। কয়েকটা বললাম, কয়েকটা বাদ দিয়েছি না। এই টপোলজি যখন সিগন্যালটা বেরিয়ে যায়, সেটা সঙ্গে ছুটে নিয়ে যায় ওই টপোলজিটা। হ্যাঁ, বাকি যে জিনিসটা থাকে সেটা অসিলেট করে, কারণ ইচ টাইম সিগন্যাল হচ্ছে এটা অসিলেট করবে। 1873-তে শর্টসবুর যে ম্যাথমেটিশিয়ান প্রমাণ করেছিলেন যে একটা স্ফিয়ার যদি অসিলেট করে একটা সার্টেন ওয়েতে, ওটার মধ্যে প্যাটার্ন যেগুলো হবে সেগুলো হচ্ছে খালি 5টা ক্লাস। যে প্যাটার্নগুলো এমন হবে যে একটা ওয়েভ আর আরেকটা ওয়েভ সব মিলে ওটাকে একটা টাইম করে দেবে, প্রত্যেকটা ফিট করে। যেমন ফুটবলে পেন্টাগন আটকানো আছে, ওগুলো ওটি টাইম হচ্ছে। আর এটা টাইমিং খালি 5টা পসিবিলিটি আছে। এটা ফলো করে প্লেটো একটা রেজাল্ট প্লেটনিক সলিডস বলে। আর ওই যে ইজি দেখিয়েছেন 5টা ক্লাস আছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলে গেল 5টা। শর্টসের সলিউশন দেখে ওর ফ্রিকোয়েন্সি কি হবে, দেখতে কি হবে, সব বেরিয়ে চলে আসে। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে যে একটা জিনিস যেটাকে মনে হয় অসম্ভব, একজন কমপ্লিটলি ইগনোরেন্ট পার্সন যে আগে কি ভেবেছে জানে না, সে একসময় অ্যাডভান্টেজ হয়। আমি কমপ্লিটলি ইগনোরেন্ট ছিলাম বলে আমি ভাবতে পারলাম যে এইটা হয়তো আমি কিছু পারবো। আমার স্পেশালাইজেশন হলো টপোলজি, অ্যালজেব্রিক জিওমেট্রি, এসব করি। সেই জন্য ওই ব্যাকগ্রাউন্ড ছিল বলে আমি মামফোর্ডের কাজটাও জানতাম। হ্যাঁ, আর একটা খুব টেকনিক্যাল জিনিস আছে, ওই টাটা ইনস্টিটিউটের সঙ্গে আমি প্রমাণ করেছিলাম ওটা ফিজিক্সের ইউজ করে। হ্যাঁ, যেটা এইসব জানা ছিল বলে আমার কাছে এগুলো সম্ভব ছিল। আর যখন আমার নিউরো সায়েন্সের কলিগকে প্রথমে বলেছিলাম, আমার বললাম নিশ্চয়ই করে ভুল আছে, হতেই পারে না। তখন ও বললে আমাদের এখানে এসেছে সেমিনার দাও। আমি ব্ল্যাকবোর্ডে আমরা 3 জন ছিল। একজন ছিল যে টনি গাওয়া, যে নোবেল প্রাইজ পেয়েছিল নিউরো সায়েন্স আর অন্যান্য জিনিসে MIT, তার থেকে এসছে। আরেকজন হলো মার্কমের সঙ্গে কাজ করেছে, যে ওই কারেক্টম প্রজেক্টের একটা বিগ শট। ওরা শুনলো আর ওরা খুব খুশি হলো, কারণ আমি এটা বলছি এই যখন সিগন্যালগুলো যায়, ওগুলো ইলেকট্রিক চার্জ আছে, চার্জ থাকলে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। আর ইনসুলেটিং যেটা আছে ব্রেনে, সেই ইনসুলেটিং জিনিসে প্রোটন আছে, প্রোটনগুলো স্পিন আছে, MRI ওইগুলো ব্যবহার করে, সেই প্রোটনগুলো অ্যালাইন হয়ে যায়। অ্যালাইন হয়ে একটা মেমোরি থেকে যায়। এখন এটা বলাতে ওরা খুব খুশি হলো, কারণ এনগ্রামগুলো বলে একটা কালেকশন অফ সেলস, নিউরনস, আর ওই পাথওয়েজ তার মধ্যে সামহাও লুকানো আছে। হ্যাঁ, সেটা এখন এই কাজটা ছাপতে পাঠানো হয়েছে, এখন দেখা যাক কি হয়। কিন্তু পয়েন্টটা হলো যে এক এক সময় একটা ডিফারেন্ট ওয়ে অফ থিঙ্কিং অ্যাবাউট এ প্রবলেম, যাতে কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই, তোমার যদি একটা সত্যি জিনিসের ইচ্ছা, ভালো ইন্টারেস্ট থাকে, হ্যাঁ, তাহলে থিংস আর পসিবল।
আর সিন্স তোমাদের সবাই একটা ব্যাকগ্রাউন্ড অফ বেদান্ত আছে, একটা বেদান্তের বিষয়ে একটা জিনিস বলে দিই। ওই মন্দুক্য উপনিষদে বলে যে আমাদের ওটা খালি 12টা ভার্স আছে, আমার অর্থ শব্দ হতে না, 12টা ভার্স এর উপর বারবার করে বোঝা যাবে। আমি সংস্কৃতে জানি না, কিন্তু ইংরেজি ট্রান্সলেশন করলাম, ওটা করে দেখলাম। ওরা বলছে যে আমাদের ওয়েকিং স্টেট আছে, ড্রিমিং স্টেট আছে, ডিপ স্লিপ আছে, আর একটা ফোর্থ কনজেকচুরাল স্টেট আছে। এটা একদম এক্সপেরিমেন্টাল, কোনো এটার মধ্যে নেই, একদম এক্সপেরিমেন্টাল। আর ওদের যে বলছে যে লাস্ট স্টেটটা আমাদের অ্যাকচুয়ালি রিয়ালিটি স্পষ্ট করছে, রিয়ালিটির সঙ্গে আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে। সেটা যদি হয়, রিয়ালিটির মধ্যে সব যদি লোকানো থাকে, কি হবে? তার মানে হচ্ছে যে আমি ড্রিম স্টেট না, ডিপ স্টেটে আমার ক্রিয়েটিভিটি সবচেয়ে বেশি হবে। তুমি যদি একটা প্রবলেম সলভ করতে চাও, তুমি ঘুমিয়ে নিয়ে সলভ করার চান্সেস বেড়ে যায়। হ্যাঁ, এটা একটা এক্সপেরিমেন্টাল কনসিকুয়েন্স। সো হ্যাপন যে ডিসেম্বর 2023-তে একটা ফ্রেঞ্চ নিউরো সায়েন্টিস্টরা ওরা এটা ট্রাই করে দেখেছিল, এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সেস ইন সায়েন্সে ওদের লেখাটা বেরিয়েছে, তাতে দেখেছে এটা ওয়ার্ক করে। সাবসিকুয়েন্ট MIT ওসব নিয়ে কাজ করছে। সেটা তোমাদের একটা আইডিয়া দিলাম যে এইটা একটা নতুন এরিয়া যাতে অনেকে কাজ করছে। আর তোমাদের যে আইডিয়াটা দিলাম, তুমি খুব সিলেক্টিভ, তোমার বাইরে আমি যাদের সঙ্গে কাজ করছি তার বাইরে এসব কেউ জানি না। হ্যাঁ, তোমরা এদিক থেকে যে বেরিয়ে যাচ্ছ যে এটা ইউজফুল ম্যাথমেটিক্যাল রেজাল্ট, ওটার মধ্যে কোনো গন্ডগোল নেই। ম্যাথমেটিক্যাল রেজাল্ট সিগন্যাল প্রডিউস করা যায়, ম্যাথমেটিক্যাল রেজাল্ট, 5টা জিনিস ম্যাথমেটিক্যাল রেজাল্ট, এইগুলো ম্যাথমেটিক্যাল রেজাল্ট। এখন ওটার যদি বায়োলজিক্যাল কিছু গন্ডগোল থাকে, দ্যাটস অ্যানাদার ম্যাটার। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের বেস্ট উইশেস। তোমরা যা করতে চাও যাতে তোমরা আনন্দের সঙ্গে করতে পারো, সেটি আসল দরকার, আনন্দটাই সবচেয়ে দরকার। থ্যাংক ইউ। মাননীয় অশোক বাবু, দীপক বাবু এবং সিদ্ধার্থ বাবুকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে যে এখানে এসেছেন, এবং আমাদের নিবেদিতা স্কুলের ছাত্রী এবং আমাদের ছাত্রীদেরও আপনাদের চিন্তাগুলো শেয়ার করে নিয়েছেন। মানে কতটা বুঝেছে আমি জানি না, তাও একটা তো আভাস পেয়েছে যে হ্যাঁ, চিন্তা জগতে কত দূর এগোনো যায়, সেই আভাসটুকু অন্তত আশা করি সব ছাত্রী পেয়েছে। আমাদেরও খুব ভালো লেগেছে, কারণ আমরা তো এরকম শোনার সুযোগ পাই না। খুবই ভালো লেগেছে, বিশেষ করে আমার তো ভালো লেগেছে, বলতেই পারি। সেই আর আরেকটা যেটা বলছিলাম, রসিক ভিটায় দীপক বাবু এর আগে অনেকবার এসেছেন, সিদ্ধার্থ বাবু এসেছেন, অশোক বাবুকে আমরা প্রথমবার পেয়েছি। তো রসিক ভিটায় আমরা মেয়েদেরকে কম্পিউটার আর ইংলিশ শেখাই। তার থেকেও বড় কথা, এখানে শ্রী শ্রী ঠাকুর এসেছেন, এবং মানে 2-3বার তো এসেছেন, রেকর্ডেডই আছে, আরো কতবার এসেছেন জানা নেই, কারণ এখান থেকে দক্ষিণেশ্বর হচ্ছে পায়ে হাঁটা রাস্তা। আর এখানে রসিক বলে যে ম্যাথর থাকতেন, তিনি মানে তার আশীর্বাদ ধন্য হয়েছেন। সবচেয়ে বড় কথা, এখানে এসে উনি নিজের চুল দিয়ে এখানে ওনার বাথরুম পরিষ্কার করেছেন। এটা একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন বেদান্তর, যে আমরা সবাই এক। তো রসিক ভিটার 2001 থেকে আমাদের এটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। তো 24-25 আমাদের 25 বছর হতে চললো প্রায়। তো এই সময়টায় আমাদের আরেকটা নতুন প্রজেক্ট এখন নেওয়া হয়েছে, সেটা হচ্ছে বিবেক দৃষ্টি। এটা আমি একটু বলছি। এটা হচ্ছে যারা দৃষ্টিহীন বা অল্প দেখতে পায়, স্বল্প দৃষ্টি সম্পন্ন যে মেয়েরা আছে, তাদেরকে ব্রেন তো আমাদের ওরা ছোটবেলা থেকেই শেখে, কিন্তু কম্পিউটারটা নানা রকম এখন কম্পিউটার বা সেই রিলেটেড অ্যাসিস্টিভ টেকনোলজি দিয়ে ওরা যাতে সবকিছু করতে পারে, বা AI এর সাহায্যে দেখতে পারে, যে কোনো ওলা উবের এগুলো সব বুক করতে পারে, নিজেরা স্বাধীনভাবে যাতায়াত করতে পারে, সেগুলো
করতে পারে। পরীক্ষার ফলে ওদের রাইটার লাগে, এখন আর লাগবে না। এই কদিন আগে হলো একটি মেয়ের পরীক্ষা ছিল, রাইটার অসুস্থ বলে যেতেই পারলো না। এই ধরনের যে জিনিসগুলো মানে ওরা সম্পূর্ণভাবে নিজেরা স্বাধীনভাবে এগিয়ে যেতে পারে এবং একজন সাধারণ আমাদের মতো এবল পার্সনদের মতো ওরাও কিন্তু চাকরি করে উপার্জন করতে পারে। এবং সবচেয়ে আমাদের ইচ্ছে যে এনেবল ইন্ডিয়া যার সাথে আমরা যুক্ত তাদেরও একই মোটো, যে যাতে তারা কান্ট্রি ট্যাক্স পেয়ার হতে পারে। তো সেইটার জন্য একটা পাইলট প্রজেক্ট শুরু হয়েছে আমাদের রসিকবিটার। আরেকটা প্রেমিসেস আছে ছোট যদিও, সেটা হচ্ছে 490 দমদম পার্ক, যেখানে ভারত চক্র ইত্যাদি পুজোগুলো হয়। ওইখানে আপাতত 9 জন মেয়েকে নিয়ে ট্রেনিং চলছে। তাদের যে ট্রেনার সেও ভিজুয়ালি ইম্পেয়ার। এই ট্রেনিংটা ওখানে বেশি জনকে আমরা ম্যাক্সিমাম সিট লিমিট ওখানে 15, এটাকে যাতে আরো একটু বাড়ানো যায়, সেই সঙ্গে ওরা যাতে এখানকার অন্য অন্য কোর্স গুলো করতে পারে, আমাদের মেয়েরা ওদের সাথে মেলামেশা করতে পারে, সবটা যাতে ইনক্লুসিভ হয়, সেটার জন্য আমাদের রসিকবিটার উল্টো দিকে একটা, ঠিক আপনারা বেরিয়েই দেখবেন উল্টো দিকে একটা প্লট আছে, যেটা কিনা এখন ওনারা আমাদের বিক্রির জন্য অ্যাপ্রোচ করেছিলেন। তো সেটা এখন এই এগ্রিমেন্ট একটা হয়েছে এবং মার্চের মধ্যে ওটা কমপ্লিট করার ব্যাপার আছে। তো ওইটা এই প্রজেক্টের বিষয়েও আমরা একটা লিফলেট বানিয়েছি, সেটাও আপনাদেরকে আমরা শেয়ার করেছি বা করবো আর কি। তো এইটার ব্যাপারেও জানালাম। এই নতুন উদ্যোগে আমাদের দীপক বাবু, সিদ্ধার্থ বাবু, অশোক বাবু, আপনাদের আবার আমাদের প্রার্থনা, শুভেচ্ছা, সাহায্য সবকিছুই লাগবে। আর আপনারা আবার আসবেন, এটা আমাদের আন্তরিক ইচ্ছে। আজ আর প্রার্থনাও মায়ের কাছে যেন আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আবার এখানে আসতে পারেন। আজকে যারা যারা এসেছেন, অন্যান্য গণ্যমান্য অতিথিরা, তারাও যে আজকে এসেছেন, কয়েকজন এক আধজন হয়তো প্রথমবারও এসেছেন, তাদেরকেও আমার নমস্কার, শুভেচ্ছা।